ন্যাকামি চলছে? কাল আরশাদ আর রিদির বিয়ে, আজ আসার আগে শুনলাম রিদি নাকি অসুস্থ, মাথা করে পড়ে গেছে। সেই নিয়ে নতুন নাটক। আরামের মাথায় কিছু একটা আসতেই সে বলে, কি বললেন? ধৃতি অসুস্থ? হুম। ভালোই। এবার ভেবে নিন, কাজটা আরো সহজ হলেও হতে পারে। আপনি নিশ্চিন্তে বাসায় ফিরে যান। গুলশানারা বেগম বিদায় নেন। আশরাফ পাটোয়ারি তাকে এগিয়ে দিতে যান। তারা যেতেই আরাম শান্ত কাউকে একটা ফোন করে বলে, আমায় খোঁজ নিয়ে জানাও ওই ধৃতিকে কোন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে কিনা। বাকিটা আমি সামলে নিচ্ছি। গাইনি বিশেষজ্ঞ ডাক্তার নয়না চৌধুরীর সামনে বসে আছে ধৃতি ও মালিনী পাটোয়ারি। ধৃতি ভীষণ ভীত, তার ভয় করছে আবার কোন চরম সত্যের মুখোমুখি হতে হয়। তবে মালিনী পাটোয়ারি তাকে সাহস দিয়ে বলছেন, তুমি চিন্তা করো না তো, যদি এমন কোনো দুর্ঘটনা ঘটেও যায় তাহলে সেটা ঠিক করার উপায় তো আছেই। এখনো তো বেশি দেরি হয়ে যায়নি, প্রয়োজনে বাচ্চাটা নষ্ট করে দেব। ধৃতি কান্না মিশ্রিত স্বরে বলে, কিন্তু আরশাদ সাহেব কি এই সব কিছু জানলে আমায় মেনে নেবেন? অবশ্যই, আমার ছেলে এমন নয়, ও অবশ্যই মেনে নেবে। যা কিছু হয়েছে তাতে তোমার কোনো দোষ তো নেই। এমন সময় ডাক্তার নয়না চৌধুরী বলে ওঠেন, এই তো রিপোর্ট চলে এসেছে। তিনি রিপোর্ট চেক করতে থাকেন। ধৃতি ভীষণ ভয় পেয়ে যায়। মালিনী পাটোয়ারি তাকে সান্ত্বনা দিতে থাকেন। নয়না চৌধুরী সব রিপোর্ট দেখে বলেন, সবকিছু তো ঠিকই আছে, প্রেগন্যান্সি রিপোর্ট নেগেটিভ বলছে। মালিনী পাটোয়ারি ও ধৃতি খুশি হয়ে যায়। ধৃতির বুক থেকে যেন পাথর সরে যায়। সে আবেগ প্রবণ হয়ে মালিনী পাটোয়ারিকে জড়িয়ে ধরে। মালিনী পাটোয়ারি বলেন, দেখলে তো ফুল, কিছুই হয়নি। তুমি শুধু শুধু চিন্তা করছিলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার, আপনি আমাদের নিশ্চিন্ত করলেন। বলে তারা উঠে চলে যায়। ধৃতি স্বস্তির সাথে মালিনী পাটোয়ারির সাথে পাটোয়ারির বাড়িতে ফিরে আসে। বাড়িতে প্রবেশ করার সময় হঠাৎ তাদের মুখোমুখি সাক্ষাৎ হয় গুলশানার বেগমের। গুলশানার বেগম বলে ওঠেন, কোথায় গিয়েছিলে তোমরা? মালিনী পাটোয়ারি বলেন, কিছু জরুরি কাজ ছিল। কালই তো আরশাদের সাথে ফুলের বিয়ে, কাজের কি আর অভাব আছে? গুলশানার বেগম বিদ্রুপ করে বলেন, বিয়ের আগে হতে দাও, আবার এমন না হয় যে সব আয়োজন মাঠে মারা যায়। এসব আপনি কি বলছেন আম্মা? যা বলছি ঠিকই বলছি, এই বিয়েটা হবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। মালিনী পাটোয়ারি জোর গলায় বলেন, এই বিয়েটা হবেই। দেখা যাবে। পুরো বাড়ি সেজে উঠেছে বিয়ের সাজে, যেন উৎসবের আমেজ নেমেছে চারিদিকে। আজ আরশাদের সাথে ধৃতির বিয়ে, সেই উপলক্ষেই এত আয়োজন। বর্তমানে গায়ে হলুদের প্রস্তুতি পর্ব চলছে। আরশাদ একটি হলুদ শেরওয়ানি পরে নিজেকে প্রস্তুত করে নিচ্ছে। অন্যদিকে ধৃতির পরনে একটি গাঢ় হলুদ শাড়ি পরিহিত অবস্থায় নিজেকে আয়নায় দেখছে ধৃতি। এমন সময় পেছন থেকে আরশাদ হঠাৎ এসে বলে, তোমাকে আজ দারুণ লাগছে। ধৃতি লাজুক চোখে পিছনে ফিরে তাকায়। আরশাদ এগিয়ে এসে ধৃতির গালে নিজের হাতে হলুদ লাগিয়ে দেয়। ধৃতি যেন এক পরম আবেশে ভেসে যায়। আরশাদ ধৃতি ও তার মধ্যকার অবশিষ্ট দূরত্ব ঘুচিয়ে নিয়ে ধৃতির কানের কাছে ফিসফিস করে বলে, তোমার গায়ে সর্বপ্রথম হলুদ আমি লাগিয়ে দিলাম, যদিও এটা রিচুয়ালের মধ্যে পড়ে না, তবুও। বলে আরশাদ একটু থেমে পড়ল। আমি আমাদের একটা সুখী সংসার জীবনের আশা করি। আমার তরফ থেকে আমি তোমাকে এতটুকু কথা দিতে পারি যে এই সম্পর্কের মূল্য আমার কাছে অসীম। আমার তরফ থেকে তুমি তাই তোমার প্রতি সব দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে পূরণ হতে দেবে। তোমাকে আমি একজন স্বামী হিসাবে স্ত্রীকে আগলে রাখতে হয়, ঠিক সেভাবেই আগলে রাখব। কখনো কোনো অভিযোগ করতে দেব না। বিনিময়ে তোমার কাছে আমার বেশি কিছু চাওয়ার নেই, শুধু জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার পাশে থেকো। থাকবে তো? ধৃতি দৃঢ় কণ্ঠে বলে, থাকবো। বাহ, শুনে ভালো লাগলো। আর একটা কথা না বললেই নয়, আমি সব কিছু মেনে নিতে পারলেও মিথ্যা বা ধোঁকাবাজি মেনে নিতে পারি না। আমি জানি তুমি সেই রকম মেয়ে নও, তবে তারপরও বলছি, কখনো আমাকে ধোঁকা দেওয়ার কথা ভেবো না। আমি আপনজনের প্রতি যতটা দায়বদ্ধ হতে পারি, বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে ঠিক ততটাই কঠোর হতে পারি। আমি তোমাকে অনেক বিশ্বাস করি ধৃতি, তাই আমি আশা রাখব
তুমি আমার বিশ্বাসটা সব সময় বজায় রাখবে। ধৃতি বলে, আমিও চাই আপনার এই বিশ্বাসটা ধরে রাখতে। আমার অতীত সম্পর্কে কোনো কিছুই আপনার অজানা নয়। অতীতে যা হয়েছে। ধৃতি নিজের কথা সম্পূর্ণ করার আগেই হঠাৎ করে আরশাদের ফোন বেজে ওঠে। খুব জরুরি একটা ফোন কল আসাই তাকে বাইরে যেতে হয় কথা বলতে। এদিকে ধৃতি একটা দীর্ঘশ্বাস ফেলে। আরশাদ সাহেব, আমায় কতটা বিশ্বাস করেন? আমার কোনো মূল্যেই এই বিশ্বাসটা ভাঙতে দেওয়া উচিত হবে না। এই ভাবনার মাঝে হঠাৎ করে ধৃতির গা গুলিয়ে ওঠে। সে আর নিজেকে সামলাতে না পেয়ে বাথরুমে চলে যায়। বেসিনের মধ্যে বমি করে দেয়। নিজের মধ্যকার হঠাৎ এই পরিবর্তনে ধৃতির কেমন জানি মনে সন্দেহ জাগে। যদিও ডাক্তারের রিপোর্ট অনুযায়ী সে ঠিক আছে, কিন্তু তবু কেন জানি ধৃতির মন কেমন জানি কু ডাকছে, কেঁপে উঠছে অজানা আশঙ্কায়। বিয়ের আয়োজন এত এগিয়ে আসছে, গুলশানা বেগমের উদ্বিগ্নতা ততই বাড়ছে। তিনি তো আরামের উপর ভরসা রেখে বসেছিলেন যে সে যে কোনো মূল্যেই এই বিয়েটা ভাঙবে, কিন্তু বাস্তবে তো এর কোনো প্রতিফলনই দেখতে পারছিলেন না তিনি। আরামকে এখনো অবধি কোনো স্টেপ নিতে দেখা যায়নি, আর এই বিষয়টাই গুলশানার বেগমকে বিরক্ত করছে। তিনি মনে মনে বলছেন, আমি এই আরামের উপর ভরসা করে ঠিক করলাম তো, ও কি আদৌ কিছু করবে? মেহমানদের খাদ্যের দাঁড়িতে ব্যস্ত থাকা মালিনী পাটোয়ারির নজর যায় উদ্বিগ্ন গুলশানারা বেগমের দিকে। তাই তো তিনি মালিনী পাটোয়ারির দিকে এগিয়ে এসে বলেন, কি হলো আম্মা, আপনি মুখটা এমন বাংলার পাঁচের মতো করে দাঁড়িয়ে আছেন কেন? আজ আপনার আদরের দাদুভাই এর বিয়ে, কোথায় আপনি নিচে গিয়ে আনন্দ করে বেড়াবেন, তা না মুখ ভার করে আছেন? গুলশানার বেগম দাঁতে দাঁত চিপে বলেন। আমার সাথে মজা দিচ্ছে, কাজটা কিন্তু ভালো হচ্ছে না বৌমা। মালিনী পাটোয়ারি জিপ কেটে বলেন, কি যে বলেন না আম্মা, আপনার সাথে মজা করার সাধ্য কি আমার আছে? আপনি হলেন এই পরিবারের দণ্ডমুণ্ডের কর্তা। কিন্তু কি বলুন তো, আপনার প্রভাব যতই দৃঢ় হোক না কেন, আল্লাহর পরিকল্পনার কাছে তা ফিকে হতোই হতো। আল্লাহ চেয়েছিলেন যে আরশাদ ও ফুল এক হোক, তাই তো সকল বাধা বিপত্তি অতিক্রম করে আজ বিয়েটা হচ্ছে। এখন তো খুশি হও না, বিয়েটা কিন্তু এখনো হয়নি। হয়নি, কিন্তু হবে তো। আপনি তো কাল থেকে বলে চলেছেন যে বিয়েটা নাকি হবে না, কিন্তু এমন কোনো কারণ তো দেখছি না। ওই হিন্দিতে একটা প্রবাদ আছে না, মিয়া বিবি রাজি তো কিয়া কারেগা কাজী, তাই তো হয়েছে। যাদের বিয়ে তাদের যখন এখানে মত আছে, তখন আমাদের মত এখানে মূল্যহীন। বলে মালিনী পাটোয়ারি গুলশানার বেগমের চোখ রাঙ্গানি উপেক্ষা করে অন্যান্য গেস্টদের আমন্ত্রণ জানাতে ব্যস্ত হয়ে পড়েন। গুলশানার বেগম ক্রোধে ফুঁসতে ফুঁসতে বলেন, এভাবে আমার সব চেষ্টা বৃথা হতে পারে না, এই বিয়েটা কিছুতেই হতে পারে না। যদি ওই আরাম কিছু না করে তাহলে আমি নিজেই এমন কোনো ব্যবস্থা করবো যাতে এই বিয়েটা ভেঙে যায়। এরই মধ্যে কাজী সাহেবও চলে আসেন। মালিনী পাটোয়ারি তাকে সাদরে আমন্ত্রণ জানান। কম বেশি সব অতিথিও চলে এসেছে, এখন শুধু বরবধূর আশা বাকি। সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সাদা কালো কাজ করা শেরওয়ানি ও পায়জামা পরে উপস্থিত হয় আরশাদ। তার মাথায় ছিল একটা পাগড়িও। তাকে এই বেশে একদম পুরো রাজপুত্র লাগছিল। আরশাদ আসার কিছু পর লাল বেনারসিতে সজ্জিত করে নিয়ে আসা হয় দ্রুতিকে। এই মুহূর্তে আবার তারা দুজনেই একে অপরের দিকে তাকাতে চোখাচোখি হয়ে যায়। মালিনী পাটোয়ারি তাদের দুজনকে একসাথে পাশাপাশি বসান। অতঃপর কয়েকজন মিলে তাদের মাঝখানে একটা পর্দা টেনে ধরে কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন। গুলশানার বেগম বিয়ে ভাঙার জন্য এগিয়ে আসতে চাইলে মালিনী পাটোয়ারি তাকে আটকে বলেন, আর এক পাও আগাবেন না, আমি আজ আপনাকে কোনো কুচক্রি কাজ করতে দিব না। বৌমা, গুলশানার বেগম বিস্ময়ে থ। এদিকে কাজী সাহেব কবুল বলার নির্দেশ দেন ধৃতিকে। ধৃতি নিজেকে ধাতস্থ করে বলে ওঠে, কবু ধৃতি নিজের কথা শেষ করতে পারে না। তার আগেই হঠাৎ করে বিয়ের আসরে উপস্থিত হয় আরহাম শান্ত। সে এসেই বলে, থামো ধৃতি। ধৃতি ভীত ও শঙ্কিত চোখে আরহামের দিকে তাকায়। আরহাম শান্ত বলে ওঠে, নিজের গর্ভে আমার সন্তান ধারণ করে তুমি এভাবে অন্য কারোর জন্য কবুল বলতে পারো না? ধৃতি সহ বাকি সবাই হতবাক হয়ে তাকিয়েছিল আগন্তুক আরহামের দিকে। এদিকে আরহাম হাতে বিভিন্ন ফাইল নিয়ে এগিয়ে আসছে। আরহাম একদম ধৃতির কাছাকাছি এসে দাঁড়িয়ে পড়ল। যে
তোমার প্রেগন্যান্সির রিপোর্ট। তুমি আমার সন্তানের মা হতে চলেছো। ধৃতি সম্পূর্ণ হতবাক, মালিনী পাটোয়ারি চরম অবাক। এদিকে আরশাদ রাগী স্বরে বলে, এসব কিছুর মানে কি? এটা কোনো নতুন নাটক? আরহাম হেসে বলে, নাটক নয়, এটাই সত্যি। ধৃতি বলে ওঠে, না, এটা হতে পারে না। আমার রিপোর্ট তো। এমন সময় হঠাৎ নয়না চৌধুরী সেখানে উপস্থিত হয়ে বলে, এইটা আপনার সত্যিকারের রিপোর্ট। গতকাল ভুল করে আরেকটা রিপোর্ট চলে এসেছিল, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ধৃতির এবার চরম হতবাক হওয়ার পালা। সে কি বলবে কিছু বুঝতে পারে না। আরশাদ ধৃতির দিকে তাকিয়ে বলে, এসব হচ্ছেটা কি? তুমি কিছু বলছো না কেন? ধৃতি যথারীতি চুপি থাকে, কারণ বিস্ময়ে তার মুখ দিয়ে তার কথাই বের হচ্ছে না। আরহাম বলে, ও কি বলবে? যা বলার আমি বলছি। ধৃতির সাথে আমার একটা সম্পর্ক ছিল, যা সেখান থেকে ধৃতি এখন প্রেগনেন্ট হয়ে গেছে। এখন তুমি ভেবে দেখো কি করবে। আমার খাওয়া মাল ধৃতিকে গ্রহণ করবে নাকি? আরশাদ রেগে বলে, চুপ, আর একটা কথাও না। পরিস্থিতির সঠিক ব্যবহার করার জন্য উপস্থিত হন গুলশানারা বেগম। তিনি বলে ওঠেন, এই ছেলেটা তো আর এমনি এমনি হৃদির নামে দুর্নাম রটাবে না, নিশ্চয়ই এর মেয়ের মাঝে খাপলা আছে। এই বলে তিনি ধৃতির কাছে গিয়ে ধৃতির হাত শক্ত করে ধরে বলেন, মেয়ে সত্যিটা বলো, আরহাম যা বলছে তা সত্যি? মালিনী পাটোয়ারি বলে ওঠেন, এই ছেলেটার কথায় বিশ্বাস করা কি আদৌ ঠিক হবে? আমি ফুলকে খুব ভালো করেই চিনি। ফুল অন্তত ওই জঘন্য ছেলেটার সাথে সম্পর্ক থাকবে না। এবার আরশাদ দিদিকে জিজ্ঞেস করে, চুপ করে না থেকে সমস্ত সত্যটা বলো ধৃতি, তারপর আমি এই আহরাম শান্তকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেব। মালিনী পাটোয়ারি ইশারা করে দিদিকে মিথ্যা বলতে বলে না, কিন্তু ধৃতি আজ আর কিছু না লুকিয়ে বলে, আপনি তো জানেন আমার ভয়ঙ্কর অতীত সম্পর্কে, যেই এই আহরাম শান্ত আমার সাথে কি করেছিল। আরশাদ হতবাক স্বরে বলে, কোন অতীতের কথা বলছো তুমি? তোমার অতীতের সাথে কি কোনোভাবে আহরামের যোগসূত্র আছে? আরশাদের এহেন কথায় ধৃতি এবার অবাক চোখে মালিনী পাটোয়ারির দিকে তাকান। মালিনী পাটোয়ারি লজ্জার অপমান বোধে দু চোখ নামিয়ে নেন। ধৃতির যা বোঝার বোঝা হয়ে যায়। ভাগ্য আজ আবার তার সাথে এক নির্মম খেলা খেলল। ধৃতি চোখ বন্ধ করে অশ্রুপাত করতে করতে বলে, এটা সত্যি। এ আমার গর্ভে যদি কোনো সন্তান থাকে তাহলে সেটা আরহাম শান্তরই হবে। কিন্তু ধৃতি নিজের পুরোটা কথা শেষ করতে পারে না, তার আগেই গুলশানারা বেগম থাপ্পড় বসিয়ে দেয়। ধৃতির চুলের মুঠি ধরে বলেন, চরিত্রহীন মেয়ে ছেলে, পেটে অন্য কারো বাচ্চা নিয়ে তুই আমার দাদুভাইকে ঠকিয়ে বিয়ে করতে চাইছিলি? তোকে তো আমি। আরশাদ তার দাদির থেকে ধৃতিকে ছাড়িয়ে নেয়। ধৃতি আরশাদের উদ্দেশ্যে বলে, বিশ্বাস করুন, আমি আপনাকে ঠকিয়ে বিয়ে করতে চাইনি। গতকাল আমি প্রেগন্যান্সি টেস্ট করেছিলাম, কিন্তু রিপোর্ট নেগেটিভ, আর তাই। আরশাদ বলে ওঠে, আমি তোমায় বিশ্বাস করি, তুমি অনেক সত্যবাদী আর সৎ। তাই তো শুরু থেকেই আমায় এত মিথ্যা বলে গেছো, নিজের অতীত লুকিয়েছো, আবার আমার সাথে বিয়ের পিড়িতে বসা অবস্থায় আমি জানছি তুমি অন্য কারো সন্তানের মা হতে চলেছো। সি, লজ্জা থাকা উচিত তোমার। মালিনী পাটোয়ারি এবার এগিয়ে এসে বলেন, ধৃতির এখানে কোনো দোষ নেই। ও আমাকে নিজের অতীতের ব্যাপারে সবটাই বলেছিল আমায়, কিন্তু আমি তোমার থেকে সবটা লুকিয়েছি। আমি চাইনি ধৃতির অতীত তোমাদের পথে বাধা হয়ে দাঁড়াক। গুলশানারা বেগম তেতে উঠে বলেন, বাইরের একটা মেয়ের জন্য তোমার এত দরদ যে একবার নিজের ছেলের কথাটা ভাবলে না? এমন একটা কলঙ্কে ঝুলাতে চাইছিলে আমার দাদু ভাইয়ের ঘাড়ে। মালিনী পাটোয়ারি কিনা বলার মতো খুঁজে পান না। আরশাদ বলে দেয়, আমি আজ আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দুইজন নারীর কাছে ঠকে গেলাম। একজন আমার মা, আর আরেকজন। যাই হোক, এই সম্পর্কের কোনো ভিত্তি নেই। আমি কিছুতেই ধৃতির মতো মেয়েকে নিজের বউ হিসেবে গ্রহণ করব না, যার না আছে কোনো চরিত্র আর না আছে কোনো সততা। ধৃতি বলে, আপনিও আমায় অবিশ্বাস করলেন। আমি সত্যিই আপনাকে ঠকাতে চাইনি। আরশাদ শক্ত স্বরে বলে, আমি এত সত্য মিথ্যা শুনতে চাইনি। বিশ্বাসঘাতকদের আমি প্রচণ্ড ঘৃণা করি।
তাই তোমায় আদেশ দিচ্ছি, এক্ষুনি এই বাড়ি থেকে বের হও, না হলে তোমায় গাড় ধাক্কা দিয়ে বের করে দেব। ধৃতি ঠিকভাবে প্রতিক্রিয়া দিতে পারে না। এখন আরশাদ কি দেখছে সে? আরশাদের এই নিষ্ঠুরতা তার হৃদয়ে মারাত্মক দাগ কাটে। ধৃতি নিজের চোখের জল মুছে বলে, বেশ, আপনার যদি আমাকে এতটাই খারাপ মনে হয় তবে আমি চলে যাব। তবে তার আগে আপনাকে আমার কথা শুনতে হবে। আমি কোন পরিস্থিতির কারণে আজ আমার এই অবস্থা তা জানতে হবে। আমি এসব জানায় আগ্রহী নই। আমি শুধু এটাই জানি যে তুমি একজন বড় বিশ্বাসঘাতক, সাথে আমার মাকেও এর শাস্তি পেতে হবে। মালিনী পাটোয়ারি কিছু বলতে যাবে তো আরশাদ তাকে থামিয়ে বলে, তুমি বেশি দয়া দেখালে তোমারও একই হাল হবে। তুমিও একজন বিশ্বাসঘাতক, কিন্তু আমার জন্মদাত্রী মা, এর জন্য রেহাই দিচ্ছি। গুলশানারা বেগম দিদির হাত শক্ত করে ধরে বলে, শুনলি না দাদু ভাই, কি বলবো, বের হয়ে যা মুখ পুরি। দিদি নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে যাচ্ছি, তবে সে যাওয়ার আগে আরশাদের দিকে তাকিয়ে বলে, একদিন আপনি নিজের ভুল ঠিকই বুঝতে পারবেন। একটু পর আবার আরহামের দিকে তাকিয়ে তার দুষ্টু হাসি দেখে শপথ করে বলে, আমি এর প্রতিশোধ নেবই। ধৃতি পাটোয়ারি বাড়ি থেকে বেরিয়ে একটু দূরে চলে আসে। তার সামনে এখন এক সমুদ্র অসহায়ত্বের ছায়া। যে আশ্রয় স্থলটুকু তার কপালে জুটেছিল তাও যেন আজ তার সামনে থেকে চলে গেল। এদিকে ধৃতি সামনে পা বাড়াতে যাবে, এমন সময় তার সামনে এসে দাঁড়ালেন মালিনী পাটোয়ারি। মালিনী পাটোয়ারিকে দেখে ধৃতি অভিমানী মুখ ঘুরিয়ে নিল। মালিনী পাটোয়ারি দিদির সামনে হাত জোর করে বলেন, আমায় তুমি ক্ষমা করে দিও ফুল। আজ আমার কর্মদোষে তোমার এই অবস্থা। আমার জন্যই তোমাকে আজ এভাবে অপমানিত হতে হলো সবার সামনে। আমার আগেই উচিত ছিল আরশাদকে সমস্ত সত্য ঘটনা বলা, তাহলে হয়তো আজ এই পরিস্থিতিতে এসে দাঁড়াতে না। এভাবে হয়তো সবার সামনে তোমায় প্রতারক প্রমাণিত হতে হতো না। ধৃতি এক দীর্ঘশ্বাস ফেলে বলে, আমি আপনাকে অনেক ভরসা করেছিলাম আন্টি। ভেবেছিলাম আপনি আমার শুভাকাঙ্ক্ষী। আমার জীবনে মায়ের শূন্যস্থানটা আপনি পূরণ করেছিলেন। আমি আপনাকে যথেষ্ট শ্রদ্ধা করি, আর সেই শ্রদ্ধা এখনো অক্ষুণ্ণ আছে। কিন্তু আমি আপনার থেকে এটা আশা করিনি। আপনি কেন আরশাদ সাহেবের থেকে সমস্ত সত্যটা লুকাতে গেলেন? আপনার এহেন কাজের জন্য আজ আমাকে এই দিন দেখতে হলো। এইভাবে সবার সামনে আপনার একটুও দূরদর্শী হওয়ার দরকার ছিল। আমি তো এই বিয়েতে রাজি ছিলাম না আন্টি, শুধুমাত্র আপনার কথায় রাজি হয়েছিলাম। আপনি যখন আমায় বলেছিলেন যে আপনি আরশাদ সাহেবকে আমার সমস্ত সত্যটা বলেছেন, তখনই আমি এই বিয়েটা করতে রাজি হয়েছিলাম। কিন্তু আপনি এটা কি করলেন? আমাকে এবং আরশাদ সাহেবকে দুজনকে ঠকালেন। মিথ্যা বলে আমাকে বিয়েতে রাজি করালেন, আর আজ তার ফলশ্রুতিতে ওই আরহাম আমাকে এইভাবে সবার সামনে অপদস্থ করলো। আমি আরশাদকে এটা বলেছিলাম যে তোমার অতীত অন্ধকার কিছু সত্য আছে। ও আমায় বলেছিল তোমার অতীত ওর কাছে কোনো ম্যাটার করে না, আর সেজন্যই। এটা কোনো কথা হতে পারে না আন্টি। আপনি এইভাবে অর্ধ সত্য বলে ঠিক করেননি। আপনার অন্তত এই বিষয়ে স্বচ্ছতা দেখানো উচিত ছিল, কারণ এটা অনেক স্পর্শকাতর একটা বিষয়। বুঝতে পারছি ভুলটা আমারই, তাই তো তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি ফুল। আমার জন্য আজ আবারও তোমার জীবনটা অনিশ্চয়তার দিকে চলে গেল। আমার জীবন নিয়ে আমার আর কোনো চিন্তা নেই। এই জীবনের মায়া তো আমি সেদিনই ভুলে গিয়েছিলাম যেদিন। যাই হোক, সেসব দিকে না যাই। আমার মহান সৃষ্টিকর্তা আল্লাহর উপর বিশ্বাস এখন অটুট আছে, আর তাই আমি কোনো কিছুতেই ভয় পাবো না। ওই আরহাম শান্তকে আমি আর ভয় পেয়ে চলবো না। উনি কি ভেবেছেন আমার জীবনটাকে বারবার উনি অন্ধকারে ঠেলে দিয়ে পার পেয়ে যাবেন? যদি উনি এমনটা ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন। আমি এবার ওনার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব। প্রয়োজনে আমার সাথে হওয়া অন্যায়ের জন্য ওনার বিরুদ্ধে আইনি লড়াই লড়ব। উনি যখন আগুন নিয়ে খেলা শুরু করে দিয়েছেন এবং সেই আগুন ক্রমান্বয়ে ঘি ঢেলে চলেছেন, তাহলে এবার সেই আগুনে ওনার নিজেরই পড়ার সময় এসে গেছে। আমি এবার সব কিছু শেষ দেখে ছাড়ব। মালিনী পাটোয়ারি দিদির এই সাহস দেখে খুশি হন। তিনি বলেন, তুমি একদম ঠিক পথে হাঁটছো। আমি আছি তোমার পাশে। কিন্তু ডাক্তার যে বলল রিপোর্টটা সত্য, তার মানে কি?
ধৃতি চোখ বন্ধ করে নিজের পেটে হাত রেখে বলে, হ্যাঁ, এটাই সত্য। আমার জীবনের সব থেকে তিক্ত সত্য এটা। ব্যাপার না, সামনে যে লড়াই আমি লড়তে চলেছি সেই লড়াইয়ে এটাও একটা বড় ধাপ হবে। কিন্তু এখন তুমি কোথায় যাবে? আল্লাহর তৈরি এই বিশাল পৃথিবীতে কোথাও না কোথাও আমার জায়গা ঠিকই হয়ে যাবে। আপনি কোনো চিন্তা করবেন না। আমি চিন্তা করব না তো তোমার জন্য কে চিন্তা করবে? শোনো, তোমাকে পথে পথে ঘুরতে হবে না। এই নাও, এটা হলো আমার বাপের বাড়ির ঠিকানা। এখানে আমার বাবা মা থাকেন। আমার 2 ভাই, এক ভাই থাকে বিদেশে, আর এক ভাই তার স্ত্রী সন্তান নিয়ে আলাদা থাকে। আমার মা বাবা একাই বাড়িতে আছেন। আমি আমার বাবার সাথে ফোনে কথা বলছি। উনি তোমায় আশ্রয় দিতে রাজি হয়েছেন। তুমি ওনার কাছে গিয়ে আপাতত থাকো। কিন্তু কোনো কিন্তু নয়, মনে করো এটাই আমার পাপের প্রায়শ্চিত্ত। তোমায় কিছু হয়ে গেলে যে আমি কখনোই নিজেকে ক্ষমা করতে পারবো না। তাই আমি চাই তোমার মাথা গোঁজার অন্তত একটা ঠাঁই হোক। আর আমার বাবা তোমাকে আইনি নানান সাহায্যও করতে পারবে। আমার ভাই তো দেশের বড় একজন উকিল, তার ছেলেও তরুণ উকিল হিসেবে যথেষ্ট নামডাক করেছে। তোমার এই অসময়ে তারা তোমাকে সাহায্য অবশ্যই করবেন। আমার বাবা মা একদম মাটির মানুষ, তুমি গেলেই বুঝতে পারবে। তাই এই নিয়ে কোনো চিন্তা করো না। দেখবে ওনারা তোমাকে একদম আপন করে নেবে। মালিনী পাটোয়ারি এভাবে আশ্বাস দেওয়ার পর দিদি অনেকটা ভরসা পায়। সে মালিনী পাটোয়ারির হাত থেকে ঠিকানাটা নিয়ে বলে, আমার জন্য দোয়া করবেন আন্টি। আমি একটা বড় যুদ্ধে নামতে চলেছি। এই যুদ্ধে আমি যেন জয়লাভ করতে পারি, অন্যায় যেন পরাজিত করতে পারি। আমার দোয়া সব সময় তোমার সাথে থাকবে। বিজয়ী হয়ে ফিরে আসো। আর এই নাও, এখানে কিছু টাকা আছে, না করবে না, এই টাকাটা তোমার কাজে লাগবে। ধৃতি আর না করে না। মালিনী পাটোয়ারির থেকে বিদায় নিয়ে সে যাওয়ার জন্য পা বাড়ায়। এখন সে যেন আবার নতুন দিশা খুঁজে পেল। এই দিশা তাকে কোন দিকে নিয়ে যায় এখন সেটাই দেখার। ধৃতি শহর থেকে কিছুটা দূরে একটা বনেদি বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে। বাড়িটা মফস্বল এলাকায় অবস্থিত হলো। এর আভিজাত্যের কোনো কমতি নেই। বিশালের এরিয়া জুড়ে অবস্থিত এই বাড়ি। ধৃতি ধীর পায়ে এগিয়ে গিয়ে কলিং বেল বাজায়। কিছু সময় পর কেউ একটা এসে দরজা খুলে দেয়। ধৃতি সামনে তাকাতেই এক অতীব সুদর্শন শুভ্র পুরুষকে দেখতে পায়। বেশ লম্বা, সুঠামদেহী সুপুরুষ চেহারার পুরুষটির শরীরে উকিলের পোশাক। ধৃতি এক মুহূর্তে ভরকে যায়। পুরুষটি ধৃতিকে দেখে বলে, জি, কে আপনি? এমন সময় পেছন থেকে একজন বয়স্ক মহিলা বলে ওঠেন, কে এসেছে দাদু ভাই? পুরুষটি বলে ওঠে, উনি বলছেন ওনার নাম ধৃতি। ফুপু নাকি ওনাকে পাঠিয়েছেন? মতিয়া পিপি ধীর পায়ে এগিয়ে আসেন। এসে ধৃতিকে দেখে একগাল হেসে বলেন, তাহলে তুমি সেই মেয়ে যাকে মালিনী পাঠিয়েছে? ধৃতি মাথা নাড়ে। এরই মধ্যে মতিয়া বিবির স্বামী তথা মালিনী পাটোয়ারির বাবা আলমগীর পাটোয়ারি এগিয়ে এসে বলেন, এই তাহলে সেই সিংহী যে নতুন লড়াইয়ে নেমেছে। মালিনীর এই কাজে আমি অন্তত গর্বিত। এতদিনের আমার মেয়েটা সাহস দেখতে পেরেছে। এতদিন মুখ বুজে স্বামীর ঘর করে এসেছে, নিজেরও ভালোর কথা ভাবিনি। ওকে আমি কতবার বলেছি ওই গুলশোনারা বেগম আর আশরাফের মুখে ঝাঁটা মেরে চলে আসতে, কিন্তু ও নিজের ছেলের মুখের দিকে তাকিয়ে তা করলো না। উল্টে নিজের শাশুড়ির চাপে আমাদের বাসার সাথে কথা বলা বন্ধ করলো। মতিয়া বিবি বলেন, থাক না সেসব কথা। এসব কথা তুলে আর কি হবে? কেন বলবো না? আমার অতীতের ক্ষত যে এখনো শুকায়নি গিন্নি। তোমার মনে নেই আজ থেকে 20 বছর আগের কথা, যখন ওই শয়তান আশরাফ আমার মেয়েকে ছেড়ে নিজের ছোট ছেলেটার কথা না ভেবে নিজের অন্য স্ত্রীকে নিয়ে বিদেশে জীবনযাপন করতে লাগলো। সেই সময় তো আমি আমার 2 ছেলেকে নিয়ে গিয়েছিলাম মালিনীর কাছে, বলেছিলাম এখানে চলে আসতে।
আমাদের কিসের কমতি ছিল? চাইলে ওকে আরও ভালো কোনো বনেদি ঘরে বিয়ে দিতে পারতাম, কিন্তু মালিনী আমাদের কথা না শুনে ওর শাশুড়ির কথা শুনল। রাগে ক্ষোভে সেদিন চলে আসার পরেই তো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই জীবনে আর কখনো ওর সাথে কথা বলবো না। এরপর তো মালিনী কতবার আমার সাথে যোগাযোগ করতে চাইলো। ওর ভাইয়েরা তুমি ওর সাথে কথা বলেও আমি ওর সাথে কোনো কথা বলিনি। কিন্তু আজ এতগুলো বছর পর যখন ও আমায় ফোন করে বলল ওর নিজের জন্য না, অন্য একটা অসহায় মেয়ের জন্য আমার কাছে সাহায্য চায় এবং সেই মেয়ের জীবনের কঠিন লড়াইগুলো তুলে ধরলো, তখন আমি আর না করতে পারলাম না। আমি গলে গেলাম। আমার মেয়ের এতদিনের সাহস হয়েছে, এই ব্যাপারটা আমায় মুগ্ধ করলো। তাই তো আমি নির্দ্বিধায় বলে দিলাম ওই মেয়েকে যেন আমার কাছে পাঠিয়ে দেয়। ওই মেয়ের সব দায়িত্ব আমি নিতে রাজি আছি। তা এই তো সে মেয়ে, এই মেয়ের দায়িত্ব এখন আমার। আমি এই মেয়েকে বিচার পাইয়ে দিয়ে তবেই শান্তি পাবো। দাদু ভাই, তুমি আমাকে সাহায্য করবা তো? নিজের দাদুর মুখে এহেন কথা শুনি উকিল বেশে দাঁড়িয়ে থাকা আকাশ পাটোয়ারি বলে ওঠে, হ্যাঁ আমি রাজি। ধৃতি আকাশের দিকে তাকায়। হাস্যোজ্জ্বল এই পুরুষের চোখে যেন এক অদ্ভুত আত্মবিশ্বাস। ধৃতির যেন খুব ভালো লাগে সেই আত্মবিশ্বাস। হঠাৎ করেই আকাশও ধৃতির দিকে তাকায়, যে কারণে তাদের চোখাচোখি হয়ে যায়। ধৃতি ইতস্তত বোধ করে চোখ সরিয়ে নেয়, কিন্তু আকাশ চেয়ে থাকে ধৃতির দিকে। ধৃতির মাঝে সে যেন বিশেষ কিছু খুঁজে পায়। এই ইনোসেন্ট টাইপ মেয়েটার অসীম সাহসের কথা সে তার দাদার মুখে শুনেছে, কিন্তু তার নাম শোনা হয়নি, জন্য চিনতে পারেনি। এবার একদম নিজের চোখে দেখে নিল। আকাশ ধৃতির উদ্দেশ্যে বলে, আমি আপনার পাশে আছি এই লড়াইয়ে। যে বা যারা আপনার সাথে অন্যায় করেছে তাদের সবাইকে এর শাস্তি পেতে হবে, আর এটাই আমার ওয়াদা। ধৃতি অনেক আশা নিয়ে তাকায় আকাশের দিকে। আলমগীর পাটোয়ারি বলেন, আমার দাদুভাই কিন্তু এই শহরের তরুণ প্রজন্মের সেরা উকিল। তুমি ওর উপর ভরসা রাখতে পারো। ও তোমাকে ন্যায় বিচার দিয়েই ছাড়বে। মতিয়া বিবিও বলেন, আমার দাদু ভাই পারবে। আরশাদ নিজেদের কক্ষে বসেছিল। তার মাথায় ঘুরপাক খাচ্ছিল নানান চিন্তা। কিছুক্ষণ আগে গুলশানারা বেগম এসে তার কাছে ধৃতির নামে এক গাদা বিষেধাগার করে গেছে। সব কথা আরশাদ নীরবে শুনেছে, কিন্তু তার মনে সেসব কথার কোনো প্রভাবই পড়ছে না। বরং তার অবচেতন মনে কোথাও একটা অনুশোচনা তৈরি হচ্ছে ধৃতিকে এভাবে অবিশ্বাস করার জন্য, তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। আরশাদ এসবই ভাবছিল। এমন সময় হঠাৎ করে মালিনী পাটোয়ারি তার কক্ষে চলে আসেন। তাকে দেখে আরশাদ বলে, তুমি? আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি আরশাদ। তোমার থেকে ধৃতির সত্য লুকানো আমার ঠিক হয়নি। আজ আমার একটা সত্য লুকানোতে ধৃতির জীবনটা এভাবে এলোমেলো করে দিল। আমার জন্যই ধৃতিকে সবার সামনে অপদস্থ হতে হলো, এমনকি তুমিও ধৃতির ওপর ভরসা হারালে। আরশাদের মাথায় জেদ চেপে বসে। সে বলে, আমি আর ওই বিশ্বাসঘাতক ধৃতির নামে কোনো কথা শুনতে চাই না। বেটার হবে যদি তুমি এই নিয়ে কিছু না বলো। তুমি অনেক বড় একটা ভুল করছো আরশাদ। দেখবে একদিন তুমি এর জন্য অনেক আফসোস করবে, কিন্তু সেদিন আর আফসোস করে কোনো লাভ হবে না। ধৃতিকে তুমি সেদিন একেবারে চিরতরে হারিয়ে ফেলবে। সেদিন কিন্তু কেঁদেও কুল পাবে না। মালিনী পাটোয়ারি বেরিয়ে যান। আরশাদ তার বলা কথাগুলোই ভাবতে থাকে আর বলে, আম্মুর কথাই কি তাহলে ঠিক? আমি কি কোনো ভুল করলাম? কিন্তু মুহূর্তে তার ইগো জেগে ওঠে এবং সে বলে, এই চরিত্রহীন মেয়ের কথা আমি ভাববো না। ও একটা প্রতারক। এসব বলে সে নিজের মনকে মানাতে পারছিল না, ফলে দ্বন্দ্ব বিদ্যমান ছিল তার মনে। আরাম শান্ত তার বাবা আশরাফ পাটোয়ারির সাথে নিজের জয় সেলিব্রেশন করছিল। এমন সময় আরামের সেক্রেটারি এসে তাকে বলে, বস, একটা খারাপ খবর আছে। আপনার নামে ওই ধৃতি রেপ কেস করেছে।
আপনার এসব নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে। আরহাম শান্ত রাগে হাত মুষ্টিবদ্ধ করে বলে, কাজটা ও ভালো করলো না। খেলার দান কিভাবে ঘোরাতে হয় তা আমি খুব ভালো করেই জানি। আরহাম রক্তিম চোখে তাকিয়েছিল তার সেক্রেটারির দিকে। দিদিতে তার নামে কেস ফাইল করেছে, এই কথাটা যেন তার কানে বাজছে বারংবার। সে বিশ্বাসই করতে পারছে না ওই মেয়েটা এত বড় দুঃসাহস দেখাবে। তাই তো আরহাম বলে ওঠে, নিশ্চয়ই ওকে কেউ পেছন থেকে ইন্ধন দিয়েছে, না হলে ওর এতটা ক্ষমতা নেই যে আমার বিরুদ্ধে লড়াই করবে। আমি যত দ্রুত শুনেছি আকাশ পাটোয়ারি নামে একজন উকিল ওনাকে সাহায্য করছেন। হঠাৎ করে আশরাফ পাটোয়ারি বলে ওঠেন, কি লাভে বলবে আকাশ পাটোরিয়া? ওকে তো চিলি আমি মালেলিয়ার ভাইয়ের ছেলে হয়। আরহাম বলে, যদি ধৃতি ভেবে থাকে এভাবে আমাকে ফাঁসাবে তাহলে ও ভুল ভাবছে। বলে সে নিজের সেক্রেটারি গোলাম মোস্তফার উদ্দেশ্যে বলে, তুমি তো জানো তোমায় কি করতে হবে। জি স্যার। এরই মধ্যে হঠাৎ করে আরহামের বাড়ির দরজায় কেউ নক করে ওঠে। গোলাম মোস্তফা গিয়ে দরজা খুলতেই এক এক করে পুলিশ সদস্যরা বাড়ির ভেতর ঢুকে পড়ে। গোলাম মোস্তফা বলে ওঠেন, আপনারা? মিস্টার আরহাম শান্তর নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, আমরা ওনাকে অ্যারেস্ট করতে এসেছি। গোলাম মোস্তফা ক্রোধান্বিত স্বরে বলে, আর হাউ ডেয়ার ইউ! আমার বসকে গ্রেপ্তার করতে এসেছেন আপনারা? তার পাওয়ার সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নেই। শান্ত এগিয়ে এসে বলে, কাম ডাউন মোস্তফা, ওনাদেরকে ওনাদের কাজটা করতে দাও, আর তুমি এদিকে নিজের কাজটা করো। আরহামের কথাই কিছু তো একটা ছিল যা গোলাম মোস্তফাকে কিছু একটার ইঙ্গিত দেয়। পুলিশ আরহাম শান্তর হাতে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যায়। আরহামের গ্রেপ্তারির খবর শুনতেই ধৃতির জীবনে সুখে জ্বর আসে যেন। আলমগীর পাটোয়ারি মাতিয়া বিবো সেই আনন্দের শরিক হন। আলমগীর পাটোয়ারি তো আশেপাশে প্রতিবেশীদের মধ্যে মিষ্টি পর্যন্ত বিতরণ করেন। তিনি ধৃতিকে উদ্দেশ্য করে বলেন, অবসরে সত্যি জয় হলো। তোমার প্রতি হওয়া অবিচারের জবাব এবার ওই আরহাম পাবে। মতিয়া বিবি বলেন, আমার যে আজ কি পরিমাণ স্বস্তি অনুভব হচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না। ওই আরাম শান্ত কি অন্যায়টা না করেছিল ধৃতির সাথে, এবার ওই সেই সব অন্যায়ের জন্য যথাযথ শাস্তি পাবে। এমন সময় আকাশ সেখানে উপস্থিত হয়ে বলে, আরহামকে শাস্তি পাইয়ে দিতে হলে এখনো আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে দাদি। আগামীকাল কোর্টে কেস উঠবে, সেখানেই সবকিছুর ফয়সালা হবে। পাটোয়ারি বলেন, আমি আশা রাখি এবার জয় ন্যায়েরই হবে। ন্যায়কে সবসময় পরাজিত হতে হয়, সে যতই শক্তিশালী হোক না কেন। আমি আশাবাদী এবারও তার কোনো ব্যত্যয় ঘটবে না ইনশাল্লাহ। এদিকে মালিনী পাটোয়ারি আরহামের গ্রেপ্তারের খবর শুনে খুব খুশি হন। খবরটা পেয়ে তিনি সাথে সাথে আরশাদের মুখোমুখি হয়ে বলেন, তুমি শুধু শুধুই ধৃতিকে ভুল বুঝলে আরশাদ। মানে? আরহাম শান্তর কথায় বিশ্বাস করে তুমি যে কত বড় ভুল করছো সেটা এখন তুমি বুঝবে। ধৃতির সাথে আরহাম শান্তর কোনো সম্পর্ক ছিল না, বরং ওই আরহাম শান্ত ধৃতিকে রেপ করেছিল। এবার সমস্ত সত্যটা সামনে আসবে। সত্যটা জানার জন্য কাল কোর্টে চলো, তারপর নিজের চোখেই সবটা দেখতে পারবে। বলে মালিনী পাটোয়ারি চলে আসেন। আশা তার মায়ের বলা কথাগুলোই ভাবতে থাকে, তাহলে কি তার বলা কথাগুলোই সত্য? সে কি তাহলে সত্যি ধৃতিকে ভুল বুঝেছিল? পরের দিন আজ আরহাম শান্তকে কোর্টে তোলা হয়েছে তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য। আজ কোর্টে এসে উপস্থিত হয়েছে দ্বিতীয়। ধৃতির সাথে আকাশ, আলমগীর পাটোয়ারি এবং মতিয়া বিবিও এসেছিলেন। একটু পর মালিনী পাটোয়ারি এবং আশাদও এসে উপস্থিত হন। এতদিন পর নিজের বাবা মার সাথে সাক্ষাৎ হয়। মালিনী পাটোয়ারি আবেগপ্রবণ হয়ে পড়েন, তার চোখে জল চলে আসে। আবেগপ্রবণ হয়ে তিনি তার মা বাবাকে জড়িয়ে ধরেন। আলমগীর পাটোয়ারি নিজের মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। এতগুলো বছর পর তার এক পারিবারিক পূর্ণ মিলনের সাক্ষী হন। এদিকে আরশাদ ধৃতির দিকে তাকালেও ধৃতি তার দিকে তাকাচ্ছিল না। আরশাদও চোখ সরিয়ে নেয়। ততক্ষণে আরহামকেও কোর্টে নিয়ে আসা হয় এবং কোর্টে হিয়ারিং শুরু হয়। কোর্টের কাজ শুরু হতে আরহামের উকিল বলে ওঠে,
আমার ক্লায়েন্ট মিস্টার শান্ত এখানে পুরোপুরি একটা মিথ্যে কেসে ফাঁসানো হচ্ছে। উনি মোটেই মিসেস ধৃতিকে রেপ করেননি, বরং মিসেস ধৃতি ওনার বিয়ে করা বউ। এত বড় এক মিথ্যা কথা শুনে ধৃতি চমকে ওঠে। ধৃতির হয়ে কেস লড়া আকাশ পাটোয়ারি বলে ওঠে, অবজেকশন মাই লর্ড, এখানে আমার বিপরীত পক্ষের আইনজীবী কোনো প্রমাণ ছাড়াই এত বড় একটা মিথ্যাচার করছেন। আমার ক্লায়েন্ট মিস ধৃতি একজন অবিবাহিত নারী, যাকে এই আরহাম শান্ত রেপ করেছিল, আর তার সব কিছুর প্রমাণও আছে আমার কাছে। আমার ক্লায়েন্ট নিজেই সেই বিষয়ে সাক্ষী দিয়েছেন। আরহামের উকিল বলে, বেশ, মিসেস দিদিকে কোর্টে ডাকা হোক, ওনার নিজের মুখেই আমরা সব শুনি। বিচারক সায় জানে ধৃতিকে কোর্টে ডাকা হয়। সে উঠে দাঁড়িয়ে কোর্টে যেতে যাবে, এমন সময় হঠাৎ করে একজন বয়স্ক ব্যক্তির সাথে তার ধাক্কা লাগে। ধৃতি সে লোকটাকে বলে, আপনি ঠিক আছেন তো? বয়স্ক লোকটা ধৃতিকে একটা ছবি দেখায়, যেখানে তার ভাই এবং ভাবিকে এবং সাথে তার ভাইয়ের ছেলেকে বন্দি করে রাখা হয়েছে এবং তাদের মাথায় বন্দুক তাক করা। বয়স্ক লোকটা ভীষণ ধীরে ধীরে ধৃতির কানে ফিস ফিস করে বলে, যদি নিজের পরিবারের ভালো চাও তো ওখানে গিয়ে স্বীকার করে নেবে যে তোমার সাথে আহরামের বিয়ে হয়েছে। ধৃতি হতবাক হয়ে যায়। শেষ পর্যন্ত তাকে কিনা আবার এত জঘন্য ষড়যন্ত্রের শিকার হতে হলো। তাহলে কি আবার অন্যায়ের কাছে পরাজিত হতে হবে? ধৃতি ধীর পায়ে এগিয়ে যায়। এরই মধ্যে আরহামের পক্ষের আইনজীবী বিচারকের সামনে আরহাম শান্ত দ্বিতীয় বিয়ের দেনমোহরের কাগজপত্র এবং আরও কিছু মিথ্যা ডকুমেন্ট পেশ করেন, সাথে কিছু এডিট করা ছবিও দেখিয়ে বলেন, দেখুন ইওর অনার, এখান থেকেই প্রমাণিত হয় যে আমার ক্লায়েন্ট মিস্টার আরহাম শান্তর সাথে মিসেস ধৃতির বিয়ে হয়েছে এবং তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ ভিত্তিহীন। আকাশ পাটোয়ারি বলে ওঠেন, এসব কিছু মিথ্যা। মিস ধৃতি, আপনি সত্যিটা বলুন। ধৃতি একবার সেই বৃদ্ধ লোক ছদ্মবেশী গোলাম মোস্তফা এবং আরেকবার আরহাম শান্তর দিকে তাকায়। দুজনের চোখে রাঙ্গানি ভাব এবং সতর্ক বার্তা, যা জানান দিচ্ছে আজ যদি ধৃতি মিথ্যা না বলে তাহলে তার পুরো পরিবার শেষ হয়ে যাবে। ধৃতি একটা দীর্ঘশ্বাস ফেলে তার গলা ধরে আসে। জীবনের সব থেকে বড় মিথ্যাটা বলতে প্রস্তুত সে ধরে আসা গলেই বলে, এই সব কিছুই সত্য। আমি আরহাম শান্তর বিবাহিত স্ত্রী। আমাদের বিয়ে হয়েছিল। আমি যেই অভিযোগ এনেছিলাম তা ভিত্তিহীন এবং মনোমালিন্য থেকে করেছিলাম। আকাশ পাটোয়ারি হতভম্ব হয়ে বলে, এসব কি বলছেন আপনি মিস ধৃতি? আমি সত্যি বলছি, আরহাম শান্ত আমার স্বামী। আমি ওনার দ্বারা রেপ হইনি, শুধুমাত্র কিছু ব্যক্তিগত কারণে ওনার প্রতি ক্রোধ থেকে মিথ্যা মামলা করেছি। আরহাম শান্তর ঠোঁটে বিজয়ী হাসি। মালিনী পাটোয়ারি বলে ওঠেন, ধৃতি এসব কি বলছে? আরশাদ ক্রোধান্বিত স্বরে বলে, দেখলে তো ধৃতির আসল রূপ। আমি ঠিক ছিলাম, তুমি না খুব ওর হয়ে কথা বলছিলে। এবার দেখো আসল সত্যটা। সে যে চিটার, যে তোমাকে আমাকে সবাইকে বোকা বানিয়েছে। মালিনী পাটোয়ারি যেন তখনও বিশ্বাস হচ্ছিল। এদিকে ধৃতি বলে ওঠে, আরহাম শান্ত নিরপরাধ, ওনাকে মুক্তি দিন জজ সাহেব। ধৃতির কথা শুনে আরহাম শান্ত বিজয়ীর হাসি হাসছিল। এমন সময় হঠাৎ করে ধৃতির অট্টহাসি শুরু হয়। সেই হাসি দেখে আরহামের ভুরু কুঁচকে ওঠে। সে নিজের হাসি থামিয়ে দেখে ধৃতি কেমন উন্মাদের মতো হাসছে। হাসতে হাসতে ধৃতি হঠাৎ করে বলে ওঠে, কি হলো? এটাই তো শুনতে চেয়েছিলিস তুই, তাই না আরহাম শান্ত? কি ভেবেছিলি প্রত্যেকবারের মতো এবারও তুই জয়ী হবি? আবারও তো নোংরা চক্রান্তে পা দিয়ে আমি আমার সবটুকু হারাবো, যেমনটা আগের বার হয়েছিল? এমনটা ভেবে থাকলে তুই ভুল করছিস। ন্যাড়া বেলতলা একবারই যায়। আরাম শান্ত হতবাক হয়ে ধৃতির কথা শোনে। আরামের উকিল বলে ওঠে, এসব হচ্ছেটা কি জজ সাহেব? আপনি শুনলেন একটু আগেই মিসেস ধৃতি নিজের মুখে স্বীকার করলেন যে উনি আমার ক্লায়েন্ট মিস্টার আরহাম শান্তর স্ত্রী, আর এখন উনি এইভাবে কথা ঘোরানোর চেষ্টা করছেন। আকাশ পাটোয়ারি বলে ওঠে, কথা মিস ধৃতি নয়, আপনি ঘোরানোর চেষ্টা করছেন। বিশেষ করে আপনি টাকার বিনিময়ে যে মিথ্যার জাল সাজিয়েছেন তা দেখে আমি লজ্জিত। আপনার তো গা থেকে এই উকিলের পোশাক খুলে ছুঁড়ে ফেলা উচিত। অবজেকশন ইওর অনার। আকাশ পাটোয়ারি বলেন, ইওর অনার,
আমি কোর্টে ডেকে নিচ্ছি স্পেশাল দুজন সাক্ষীকে, যারা এখানে উপস্থিত হলে এই পুরো কেসের মোড় ঘুরে যাবে। এর জন্য আপনার অনুমতির প্রয়োজন। বিজ্ঞ জজ সাহেব বলেন। আমি অনুমতি দিলাম। আকাশ পাটোয়ারি পেছনে তাকিয়ে কারোর উদ্দেশ্যে বলে ওঠেন। কোথায় আপনারা? ভেতরে আসুন। আকাশের ডাক শুনে কোর্টের ভেতরে প্রবেশ করেন দুজন নরনারী, যাদের দেখে আরাম শান্তর প্রিলে চমকে ওঠে। শান্তর সেক্রেটারি গোলাম মোস্তফা হতাবাক, কারণ যারা উপস্থিত হয়েছে তারা আর কেউ নয়, ধৃতির ভাই এবং ভাবি। তারা দুজনেই কোর্টে ওঠে, অতঃপর কোরআন ছুঁয়ে সত্য বলার প্রতিজ্ঞা করে। আরাম তখনও অবাক চোখে তাকিয়ে। আকাশ পাটোয়ারি মৃদু হেসে বলে, শান্ত অবাক হচ্ছেন তো? অবাক হওয়ারই কথা, কারণ এবার আর আপনার কোনো প্ল্যান কাজে লাগলো না। আগেরবার যে জঘন্য পরিকল্পনা করে আপনি এক নিরীহ নারীর সম্মান হরণ করেছিলেন, এবার আর তা পারলেন না। ভেরি ব্যাড লাক। তো আপনারাই এবার নিজের মুখে সমস্ত সত্যটা খুলে বলুন যে এই আরহাম শান্ত আপনাদের সাথে ঠিক কি কি অন্যায় করেছে। দ্বিতীয় বড় ভাই ধীরাজ বলতে শুরু করে। আমার সাথে প্রথম আরহাম শান্ত দেখা হয় আমার অফিসের বসের মারফতে। প্রথম দেখায় আমাকে ওনার বেশ বিনয়ী এবং ভালো মনের মানুষই মনে হয়েছিল। ধীরে ধীরে ওনার আনাগোনা বাড়ে আমাদের অফিসে। উনি অফিসে সবার সাথে বেশ ভালো ব্যবহার করেন। এক সময় আমার বসই আমাকে বলেন আরহাম শান্ত নাকি তার বিয়ের জন্য মেয়ে খুঁজছে। আমার বস জানতেন যে আমি আর বোন রিধির বিয়ে দিতে চাইছি, তাই উনি আমাকে বলেন রিধি ও আরহামের বিয়ের ব্যাপারে ভাবতে। আমার চোখে আরহাম ভীষণ সুন্দর ব্যক্তিত্বের সুপুরুষ ছিল। আমি নিজের বোনের জন্য এমন একটা ছেলে খুঁজছিলাম, আর তাই এক বাক্যে রাজি হয়ে যাই। তারা কখনো বুঝিনি এই আরহাম শান্ত ভালো মানুষের আড়ালে কতটা নোংরা চক্রান্ত লুকিয়ে আসে। এই শয়তান আমার বোনকে দেখতে আসার নাম করে একটা কফি শপে ডেকে নিয়ে গিয়ে মারাত্মক নোংরা প্রস্তাব দেয়। আর আমার বোনের রিধি সেই যখন প্রস্তাব ফিরিয়ে দেয়, তখনও নিজের লোকদের গিয়ে আমাকে এবং আমার স্ত্রীকে তুলে নেয়। তারপর আমার অসহায় বোনটাকে ব্ল্যাকমেল করে। আর কিছু বলতে পারে না ধীরাজ, সেখানেই কাঁদতে শুরু করে। ধীরতির চোখও জল। ধীরাজের স্ত্রী বলে ওঠে, শুধু তাই নয়, আজ আবারও এই শয়তান লোকটা কিডন্যাপ করে ব্ল্যাকমেল করে মিথ্যা বায়না দিতে বাধ্য করতে চেয়েছিল, কিন্তু ও জানতো না ওর দিন ঘনিয়ে এসেছে। সবটা সম্ভব হয়েছে আকাশ পাটোয়ারির জন্য। উনি আমাদের উদ্ধার করার জন্য লোক পাঠিয়েছিলেন। না হলে বোধহয় আজ আবারও এই শয়তান লোকটার জয় হতো এবং ধৃতিকে আবারও অপমানিত হতে হতো। আকাশ পাটোয়ারি বলে ওঠেন, আমাকে মিস ধৃতি বলেছিলেন যে আরহাম শান্ত হয়তো এত সহজে বসে থাকবেন না, নিশ্চয়ই আবারও কোনো না কোনোভাবে ষড়যন্ত্র করবে। আমিও ব্যাপারটা গুরুত্ব দিয়ে ভাবি। তখনই আমার মনে হয়েছিল আবারও ধৃতিকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে পারে, আর তাই আমি ওনার বাড়ির আশেপাশে নিজের কিছু বন্ধু বান্ধবকে নজর রাখতে বলি। আর পর দেখা গেল আমার সন্দেহই সত্যি। গতকাল রাতের আধারে ওই আরহাম শান্তর লোকেরা ধৃতির ভাই ভাবি এবং তাদের ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। তবে আমার বন্ধুরা সব দেখে ফেলে এবং তাদেরকে অনুসরণ করে, যার ফলে তারা জেনে যায় কোথায় তাদের বন্দি করা হয়েছে। আমি তাদের সেখানের আশেপাশেই থাকতে বলি। তারপর আজ যখন এখানে কেস লড়া শুরু হয়, ঠিক সেই সময় আমার বন্ধুরা স্থানীয় কিছু মানুষ ও পুলিশের সাহায্য নিয়ে ওনাদের উদ্ধার করেন। আরহাম ফুঁসছিল। দিদি আরহামের উদ্দেশ্যে বলে, এবার তো সব পাপের ফল পাবি তুই। একটা নারীর সম্মানে আঘাত এনে যে তুই অপরাধ করেছিস, তার জন্য তোর জন্য মৃত্যু কম হয়ে যাবে। তবু আমি আশা করি তোর শাস্তি একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, যাতে করে ভবিষ্যতে আর কেউ কখনো এমনটা করার দুঃসাহস দেখানোর আগে দুবার ভাববে। এর মধ্যে জজ সাহেব বলেন, সমস্ত সাক্ষ্য এবং প্রমাণ বিচার করে কোর্ট এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মিস্টার আরমান শান্ত একজন অপরাধী এবং তিনি ধর্ষণের মতো একটা মারাত্মক ক্রাইমের সাথে জড়িত। এই জন্য মহামান্য আদালত বাংলাদেশ দণ্ডবিধি ৩৭৭ ধারা অনুযায়ী নারী ও শিশু নির্যাতন দমন আইনে অনুসারে মিস্টার আরমান শান্তকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে এবং তার কাছে সহযোগিতা করার জন্য তার সকল সহযোগীদের গ্রেফতার করে
উপযুক্ত প্রমাণের ভিত্তিতে শাস্তি দেওয়ার নির্দেশ দিচ্ছে। আরাম শান্ত চেঁচিয়ে ওঠে, কিন্তু তার এই চিৎকারে আর কোনো লাভ হয় না, কারণ তার পাপের খরা আজ পূর্ণ হয়েছে। গোটা দুনিয়ায় সবার সামনে তার অপরাধ এসেছে। আরাম শান্ত চিৎকার করে বলে, এটা ন্যায় বিচার নয়। কোর্ট এভাবে আমায় শাস্তি দিতে পারে না। সবাই শুধু আমার দোষটাই দেখলো, এর পেছনে আমিটাকে কেউ যাচাই করলো না। মাত্র 5 বছর বয়সে আমি নিজের মাকে হারিয়েছি। ছোটবেলা থেকে মা বাবার ভালোবাসাহীন শাসনহীনভাবে বেড়ে উঠেছি। ছোট থেকে এমন পরিবেশে বড় হয়েছি যেখানে নারীদের কেবল পণ্য বলে গণ্য করা হতো। পরিস্থিতিতে বড় হওয়া আমার জন্য কি খুবই কঠিন ছিল একজন নারীকে। ধৃতি এবার নিজের পায়ের জুতা খুলে আরামের দিকে ছুঁড়ে মারে। আরাম হতবাক। ধৃতি গর্জে উঠে বলে, নারীদের পণ্য মনে করিস না তুই? তাহলে শুনে রাখ, নারীরা তোকে নিজের পায়ের জুতার থেকেও অথম মনে করে। সারা জীবন যা পাপ করেছিস, এবার জেলে বসে তার হিসাব দে। জেলে গিয়ে তোর এসব দুঃখের গল্প শোনার সবাইকে। আরাম গর্জে বলে, তো সাহস দেখাস না, ভুলে যাস না তোর পেটে আমার মধ্যে যে বেড়ে উঠছে সে শুধু আমার আর শুধু আমার সন্তান, কোনো শয়তানের নয়। আমি কখনো তাকে তোর মতো জানোয়ারের পিতৃ পরিচয় দেব না। এই মধ্যে পুলিশ আরামকে টানতে টানতে নিয়ে যায়। এখানে যেন এক পাপের বিনাশ হয় আর সূচনা ঘটে ন্যায়ের সূর্যোদয়। ধৃতি কোর্ট থেকে নেমে তার ভাই ও ভাবির মুখোমুখি হয়। ধৃতির বড় ভাই ধীরস্থ তাকে আলিঙ্গন করে বলে, কেমন আছিস তুই বোন? কতদিন থেকে তোর কোনো খোঁজ নেই। তুই জানিস এতগুলো দিন আমি তোকে কোথায় কোথায় খুঁজেছি। এভাবে রাতের আধারে কাউকে কিছু না বলে কোথায় হারিয়ে গিয়েছিলি? মানছি আমার একটা ভুলের জন্য তোর জীবনটা এলোমেলো হয়ে গিয়েছে, তাই বলে এত রাগ পুষে রাখবি এই ভাইয়ের ওপর? আমি তোর উপর রেগে নেই ভাইয়া। আমি তো শুধু চাইনি আমার এই অভিশপ্ত জীবন নিয়ে তোদের সাথে থাকতে, সেই জন্যই চলে এসেছিলাম। তুমি তো জানো, বলো তোমাদের আমি কতটা ভালোবাসি। এর মধ্যে মালিনী পাটোয়ারি, মতিয়া বিবি, আলমগীর পাটোয়ারি সবাই এগিয়ে আসেন। আলমগীর পাটোয়ারি বলেন, বাপরে, আমার তো মাঝখানে দমই আটকে আসছিল বৃত্তির কথা শুনে, তবে শেষ অবধি সত্যের জয় দেখে খুশি হলাম। মালিনী পাটোয়ারি বলেন, আমিও ভীষণ খুশি হয়েছি। অবশেষে ওই আরহাম নিজের সব অপরাধের শাস্তি পেল। এবার বাকিদের পালা। বলে তিনি কিছুটা দূরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা আরশাদের দিকে তাকালেন। আরশাদের আজ লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে। সে বুঝতে পেরেছে শুধু শুধু ধৃতিকে ভুল বুঝে সে কত না অন্যায় করেছিল। ধৃতি আসলে যে অন্যায় পরিস্থিতির শিকার ছিল, অথচ ধৃতির কঠিন সময়ে আরশাদ তার পাশে থাকেনি, তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আরশাদ এবার এগিয়ে এসে ধৃতিকে বলে, পারলে সব কিছুর জন্য আমাকে ক্ষমা করে দিও। ধৃতি হেসে বলে, আপনি যে কেবলই আমাকে অপমান করেছেন সেটা তো নয়, একসময় আমাকে চরম বিপদের হাত থেকে রক্ষাও করেছিলেন। এই জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো আজীবন। সেই কৃতজ্ঞতার জের ধরেই আপনার প্রতি আমার কোনো রাগ পুষে রাখিনি। ধৃতির কথায় যেন আরশাদ নিজের হারানো আত্মবিশ্বাস ফিরে পায়, তাই তো মাথা তুলে বলে, তার মানে তুমি আমায় ক্ষমা করে দিয়েছো? আমাকে বিয়ে করতেও তার মানে তোমার আর কোনো আপত্তি নেই, তাই তো? আমি অতীতের সব ভুল বুঝাবুঝি মিটিয়ে নিতে চাই ধৃতি। সেদিন আমাদের বিয়ে তো হয়েই যেত, শুধু যদি না ওই আরহাম মেজর সময়ে এসে সবটা বেচতে দিত। আমি জানি সেই সময় আমি তোমাকে অবিশ্বাস করে অনেক বড় ভুল করেছি, কিন্তু আমি তার জন্য যথেষ্ট অনুতপ্ত। তুমি যেহেতু আমায় ক্ষমা করেছো, তাই। আরশাদের পুরো কথা শেষ হবার আগে ধৃতি তাকে থামিয়ে দিয়ে বলে, এক মিনিট, আপনার বোধহয় বুঝতে কোথাও একটা ভুল হচ্ছে। এটা ঠিক যে আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, তবে আমি কিন্তু একবারও এই কথা বলিনি যে আমি আপনাকে বিয়ে করব। নেড়া কয়বার বেলতলায় যায় বলুন তো? আপনার প্রতি আমার যা বিশ্বাস ছিল আপনি তা ভেঙে চুরমার করে দিয়েছেন। আমি অনেক আশা নিয়ে আপনার সাথে নতুন জীবন শুরুর কথা ভেবেছিলাম, কিন্তু আপনি যাকে সেই সব কথা। আপনি এখন আপনার জীবনে এগিয়ে যান, আমিও নিজের জীবনে পথে পা বাড়াবো। বলে ধৃতি আরশাদের থেকে মুখ ঘুরিয়ে নেয়। আরশাদ কাতর কণ্ঠে বলে, ধৃতি প্লিজ। কিন্তু ধৃতি দুর্বল হয় না। সে আর একটিবারও ফিরে তাকায় না। নিজের ভাই ভাবিকে সাথে নিয়ে সামনের দিকে অগ্রসর হয়।
যাওয়ার আগে সবার থেকে বিদায় চেয়ে নেয়। আরশাদ এবার মালিনী পাটোয়ারিকে বলে, আম্মু তুমি কিছু করো, ধৃতিকে বুঝাও আমার ব্যাপারটা। আমি সত্যি ধৃতিকে ভালোবাসি আম্মু, ওকে এভাবে যেতে দিও না। মালিনী পাটোয়ারি বলেন, আমার এক্ষেত্রে কিছুই করার নেই আরশাদ। আমি আগেই তোমাকে বলেছিলাম ভেবে সিদ্ধান্ত নিতে। তুমি ধৃতিকে যেভাবে অবিশ্বাস করেছিলে, তাতে করে ও আর কিভাবে তোমায় বিশ্বাস করবে? ও জীবনে এমনিতেই অনেক কিছু সহ্য করেছে, তাই ও যথেষ্ট বুঝদার হয়েছে বলেই আমার মত। আর আগেরবার আমি তো তোমার জন্য ওর কাছে সুপারিশ করেছিলাম, তারপর যেভাবে, যদিও বা তাতে আমার দোষ ছিল, কিন্তু এত কিছুর পর আমি কোনো মুখে আবার ওকে বোঝাতে যাব বলতে পারো? আরশাদ বুঝতে পারে মালিনী পাটোয়ারির কথাই যুক্তি আছে, কিন্তু সেও এত সহজে হার মেনে নেওয়ার ছেলে নয়। তাই তো আরশাদ বলে, যেভাবেই হোক না কেন আমি ধৃতির হারানোর ভরসা আবার পুনরুদ্ধার করব। এদিকে কোর্টের বাইরে আসতেই অ্যাডভোকেট আকাশ পাটোয়ারির মুখোমুখি হয় ধৃতি। তাকে দেখে স্মিত হাসি দিতি। ধীরাজ এগিয়ে এসে আকাশ পাটোয়ারিকে বলেন, আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছি না। আর শুধুমাত্র আপনি ছিলেন বলে আমার বোন এত বড় একটা বিপদ থেকে রক্ষা পেল। ওর সত্যি সবার সামনে এলো, ওর প্রতি অবিচারের শাস্তি পেল। আমাদের জন্য আপনি যা করলেন তা কখনোই ভুলতে পারবো না। আকাশ পাটোয়ারি সামনে হেসে বলে, আমি তো নিমিত্ত মাত্র, সকল প্রশংসাই আল্লাহর। উনি চেয়েছিলেন যে আমার মাধ্যমেই ধৃতি ন্যায় বিচার পাক, আর সেটাই হয়েছে। আকাশের কথায় সবই ভীষণ মুগ্ধ হয়। কিছুক্ষণ কথা বলার পর তারা একে একে বিদায় জানায়। ধৃতি যাবার সময় আকাশকে বলে, এবার তাহলে আসি। আকাশ হেসে বলে, আশা করি খুব শীঘ্রই আমাদের আবারও দেখা হবে। আরহামের পতনের পর আশরাফ পাটোয়ারির পতনও অবসম্ভাবী হয়ে পড়ে। আরহাম শান্তর বিভিন্ন বেআইনি কাজের সাথে আশরাফ পাটোয়ারিও জড়িয়েছিলেন। ঠিক সেই কারণে আশরাফ পাটোয়ারির নামও পুলিশি তদন্ত চলছে। এসব জানতে পেরে এক রাতের আধারে আশরাফ পাটোয়ারি দেশ ছেড়ে পালিয়ে যাবার পায়তারা করেন। তবে তার প্ল্যান ফেল হয়ে যায়। বিমানবন্দরে পৌঁছে যাওয়ার আগে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে আনা সকল অভিযোগের ভিত্তিতে তাকে রিমান্ডে নেওয়া হয়। এভাবে আরও এক অন্যের পতন ঘটে। আশা ঠিক করে নিয়েছে যেভাবেই হোক সে ধৃতির মন আবার জয় করবে। সেজন্য কোনো চেষ্টার কসুর রাখতে সে চায় না। আজ সে তৈরি হচ্ছে ধৃতির সাথে দেখা করার জন্য। এমন সময় গুলশানারা বেগম এসে বলেন, তোমার বাবাকে নাকি পুলিশ গ্রেপ্তার করেছে? আশা বিরক্তি স্বরে বলে, হ্যাঁ তো মানে তুমি কিছু করবে না? তোমার বাবাকে জেলে থেকে ছাড়িয়ে আনো। বাবার জন্য তোমার এত চিন্তার কারণ কি দাদি? কিছুদিন আগেই তো তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। গুলশানা বেগম আমতা আমতা করে বলেন, শত হোক, আমার ছেলে তো। তোমার মাতৃত্বের শক্তি কেমন তা আমার আর জানা বাকি নেই। তুমি কি ভয় পাচ্ছ যে মিস্টার আশরাফ পাটোয়ারিকে রিমান্ডে নেয়ার ফলে তিনি এমন কিছু বলতে পারেন যাতে তোমার ক্ষতি হবে? গুলশানারা বেগমের ঘাম ছুটে যায়। তিনি বলেন, এসব কি বলছো তুমি দাদু ভাই? আমি কি তোমার অপরাধী মনে হয়? মনে তো আমার অনেক কিছুই হয়, তবে একটা কথা মাথায় রাখো, যদি কোনো অন্যায়ে তোমার নাম আসে তাহলে কিন্তু আমি তোমাকে মোটেই স্পেয়ার করব না। গুলশানারা বেগমের ঘাম আরো বাড়ে। অতীতের করা কিছু ভয়াবহ পাপের কথা মনে পড়ে যায়। এসব কিছু প্রকাশ পেলে যে তার জীবনে মহাবিপদ আসন্ন। এমন সময় হঠাৎ করে মালিনী পাটোয়ারি ছুটে এসে আরশাদকে উদ্দেশ্য করে বলে, আরশাদ, খুব বড় বিপদ হয়ে গেছে রে। ধৃতি সিঁড়ি থেকে পড়ে গেছে, ওর অবস্থা খুব খারাপ। ওকে হসপিটালে ভর্তি করা হয়েছে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। আরশাদ হতবাক হয়ে বলে, কি বলছোটা কি? আরশাদ উদ্বিগ্ন স্বরে বলে, এক্ষুনি চলো। এদিকে তারা বেরিয়ে যেতেই গুলশানার বেগম পালানোর পায়তারা শুরু করে। আরশাদ ও মালিনী পাটোয়ারি ছুটে আসেন হাসপাতালে ধৃতিকে দেখার জন্য। হাসপাতালে এসেই ধীরাজের মুখোমুখি হয় তারা। আরশাদ ধীরাজকে জিজ্ঞেস করে, ধৃতি কেমন আছে ভাইয়া? আমি জানি ভিতরে ওর চিকিৎসা চলছে, আমার খুব চিন্তা হচ্ছে।
একই সময় আকাশও ছুটে আসে হাসপাতালে, তার সাথে তার দাদা দাদিও এসেছিল। তারা এসে ধীরাজের কাছে ধৃতির খোঁজ খবর নেয়। এদিকে আকাশকে দেখে আরশাদ একটু খুশি হয়নি, বরং তার চোখে মুখে ক্ষোভ এবং ঈর্ষা ফুটে উঠেছে। আকাশ অবশ্য ধৃতির অবস্থা জানতে বেশি আগ্রহী, তাই আরশাদের দিকে কোনো খেয়াল নেই তেমন একটা। এর মধ্যে ডাক্তার পেরিয়ে আসায় আকাশ উদ্বিগ্ন হয়ে ডাক্তারকে জিজ্ঞেস করে, আচ্ছা মিস ধৃতি এখন কেমন আছেন? উনি একজন সম্পূর্ণ ঝুঁকিমুক্ত, তবে কি? এইভাবে সিঁড়ি থেকে পড়ে যাওয়ার কারণে ওনার মিসক্যারেজ ঘটেছে। ওনার পেটের বাচ্চাটিকে বাঁচানো যায়নি। ডাক্তার বলেন, ধৃতির কিছু হয়নি। এটা শুনে সবাই স্বস্তি পায়। মালিনী পাটোয়ারি বলেন, যাক, ধৃতির কিছু হয়নি, এটাই অনেক। এমনিতেও ওই বাচ্চা একটা অভিশাপ ছিল। সন্তান হয় মা বাবার ভালোবাসার প্রতীক, কিন্তু ওটা ছিল ধৃতির ওপর হওয়া অত্যাচারের প্রতীক। তাই একদিক দিয়ে ভালোই হয়েছে, এমনিতেও এটা এক প্রকার জারজ সন্তানই ছিল। আকাশ বলে, এখন এসব কথা আলোচনা করার দরকার নেই ফুপু। আমাদের এখন মিস ধৃতির ব্যাপারে খোঁজ নেওয়া উচিত। উনি ঝুঁকিমুক্ত হয়েছেন ঠিকই, কিন্তু এখনও তো সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেননি। আমাদের উচিত ওনার সুস্থতার জন্য দোয়া করা। কারণ ঠিকই বলেছো তুমি। আরশাদ হঠাৎ করে ক্ষোভ দেখিয়ে বলে, তুমি কেন এমন ভাব দেখাচ্ছ যে ধৃতিকে নিয়ে তুমি একটু বেশি চিন্তিত? কারণ আমি সত্যি ওনাকে নিয়ে চিন্তিত। আরশাদের রাগের মাত্রা বাড়ে। সে বলে, তোমায় ধৃতিকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। ওর জন্য চিন্তা করার জন্য আমরা সবাই আছি। মানে এটা কেমন কথা বলছো তুমি আরশাদ? তুমি সম্পর্কে আমার ফুফাতো ভাই হও, কিন্তু তাই বলে তুমি আমায় এভাবে বলতে পারো না। মিস ধৃতির জন্য কি আমার চিন্তা থাকতে পারে না? না, পারে না। কারণ ধৃতিকে নিয়ে চিন্তা করার অধিকার শুধু আমার আছে। ও আমার বাগদত্তা ছিল এবং ভবিষ্যতে শুধু আমারই বউ হবে। মালিনী পাটোয়ারি বলেন, এসব নিয়ে এখন তর্ক করে নিজেদের মধ্যে ঝামেলা বাড়িয়ে লাভ নেই। তোমরা শান্ত হও। এবার আলমগীর পাটোয়ারি বলেন, তোমার ছেলে তো দেখছি বেশ উগ্র হয়েছে। অবশ্য হবে নাই বা কেন, রক্তের দোষ বলেও তো কিছু একটা আছে। আরশাদের যদিও ভীষণ রাগ হয়, তবুও সে নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে বলে, আপনি আমার গুরুজন, তাই আপনার সাথে আমি কোনো রুড আচরণ করতে চাই না। তবে আপনার এমন অবিবেচক মতো কথা বলা উচিত নয়। আমি জানি আমার উপর আপনার রাগ আছে, কারণ আপনি মনে করেন আমার জন্য আপনার মেয়ে, অন্তত আমার মা জীবনে সুখী হতে পারেনি। আমি আমার মার জন্য পিছু টানছিলাম। হ্যাঁ, এটা সত্যি। আমি অস্বীকার করব না, আমার জন্যই মা সংসারের পিছু টান ছাড়তে পারেনি। কিন্তু সেই ক্ষোভ থেকে আপনি এমন মন্তব্য করতে পারেন না। আলমগীর পাটোয়ারি মালিনী পাটোয়ারিকে উদ্দেশ্য করে বলেন, শুনলে তোমার ছেলের কথা? ছেলেকে কি শেখাওনি বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়? মালিনী পাটোয়ারি কিছু বলবেন, তার আগেই ডাক্তার বলে ওঠেন, আপনারা প্লিজ শান্ত হন। ভুলে যাবেন না, এটা একটা হসপিটাল। এখানে আপনারা ঝগড়া করছেন কেন? আপনাদের যদি ঝগড়া করার হয় বাইরে গিয়ে করুন। হাসপাতালের পরিবেশটা শান্ত রাখুন প্লিজ। তার কথায় সবাই চুপ হয়ে যায়। এরই মধ্যে হঠাৎ করে আরশাদের ফোন বেজে ওঠে। আরশাদ ফোনটা রিসিভ করতে বিপরীত দিক থেকে কেউ বলে ওঠে, আপনি কি মিস্টার আরশাদ পাটোয়ারি বলছেন? জি, কেন? আমি মতিঝিল থানা থেকে বলছি। আপনি যত তাড়াতাড়ি সম্ভব মতিঝিল থানায় চলে আসুন। থানায় কেন? আপনার দাদি মিসেস গুলশানারা বেগম আমাদের জিম্মায় আছেন। উনি আপনার সাথে দেখা করতে চাইছেন। দাদি? আমরা ওনাকে ওনার বোনের বাসা থেকে অ্যারেস্ট করেছি। আপনার বাসায় খুঁজতে গিয়েছিলাম, পাইনি। পরে ওনার বোনের বাসা থেকে ওনায় পেলাম। ওনার উপর বেশ কয়েকদিন আগের একটা মার্ডার কেস আছে। আপনি জলদি আসুন। ফোন রেখে দিতে মালিনী পাটোয়ারি বলেন, কে ফোন করেছিল আরশাদ? থানা থেকে কল করেছিল। কেন? দাদিকে পুলিশ অ্যারেস্ট করেছে, আমাকে থানায় যেতে হবে। আমিও যাব তোর সাথে। আচ্ছা চলো। দুজনেই থানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আপনার দাদির উপর নয়না খাতুন নামে একজন মহিলাকে খুনের অভিযোগ আছে।
নয়না খাতুন সম্ভবত আপনার বাবা আশরাফ পাটোয়ারির প্রথম স্ত্রী এবং আহরাম শান্তর মা। আশাদ অবাক হয়ে বলে, কিন্তু উনি তো টাইফয়েড হয়ে মারা গিয়েছিলেন শুনেছিলাম। দিন সবাই তা জানতো, তবে আপনার বাবা আশরাফ পাটোয়ারিকে গ্রেফতার করার পর অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। আপনার দাদি গুলশানারা বেগম ডাক্তারকে দিয়ে ভুল চিকিৎসা করিয়ে এবং ভুল ওষুধ দিয়ে নয়না খাতুনকে পথ থেকে সরিয়ে দিয়েছেন, কারণ উনি ক্রমাগত আশরাফ পাটোয়ারিকে চাপ দিচ্ছিলেন ওনার কাছে চলে আসার জন্য। নিজের পরিবারের আভিজাত্য বজায় রাখার জন্য আপনার দাদি এত বড় একটা অন্যায় করেছিলেন। এমনকি উনি নিজের মুখে এটা স্বীকার করেছেন আমাদের কাছে যে উনি নয়না খাতুনের খুনি। মালিনী পাটোয়ারি বলেন, ছি, আম্মা এত নিচু কাজ করবেন আমি ভাবিনি। উনি আপনাদের সাথে দেখা করতে চান। আশাদ জানিয়ে দেয়, উনাকে জানিয়ে দেবেন। উনার মতো পাপী মহিলার সাথে দেখা করার ইচ্ছে আমাদের নেই। উনি যা পাপ করেছেন তার জন্য অনেকগুলো জীবন এলোমেলো হয়েছে। এখন উনি তার শাস্তি পাক। বলে আশাদ চলে আসে, সাথে মালিনী পাটোয়ারিও। ধৃতি এখন অনেকটা সুস্থ, এখন তাকে বাসায় আনা হয়েছে। আজ আশাদ এসেছে ধৃতির সাথে দেখা করতে। সুস্থ হবার পর এই প্রথম তার হাতে একটি ফুলের তোড়া। আশাদ সেটা দিয়ে ধৃতির কাছে মন থেকে ক্ষমা চাইতে চায়, কিন্তু ধৃতির বাড়িতে প্রবেশ করে আশাদ এমন কিছু শুনল যা তাকে রাগিয়ে তুলল। আশাদ শুনল আলমগীর পাটোয়ারি ধীরাজকে বলছে, আমার একটি প্রস্তাব আছে তোমার কাছে। আমার নাতি আকাশের জন্য আমি একটা ভালো মেয়ে খুঁজছি। সেই জন্য আমার বৃত্তের কথাই আগে মনে পড়েছে। আকাশের সাথেও আমি কথা বলে জানতে পেরেছি ওর বৃত্তিকে ভালো লাগে। এখন তোমরা চাইলে ওদের 4 হাত 1 করে দেই। তার কথা শুনে আশাদের হাত থেকে ফুলের তোড়া পড়ে যায়। সে চিৎকার করে বলে ওঠে, না, এটা হতে পারে না। আশাদ এগিয়ে আসে ভীষণ ক্রোধের সহিত, এসে রাগী চোখে তাকায় ধীরাজের দিকে। অতঃপর নিজের নানা আলমগীর পাটোয়ারির উদ্দেশ্যে বলে, আপনি এমন প্রস্তাব দিতে পারেন না। ধৃতির সাথে আকাশের বিয়ে হতে পারে না, কারণ ধৃতি শুধুই আমার। আলমগীর পাটোয়ারি বলেন, তোমার মুখের কথায় বৃত্তির জীবনে তোমার আর কোনো জায়গা নেই, এটা বৃত্তি অনেক আগেই পরিষ্কার করে দিয়েছে। তারপর তাহলে তুমি আর কোনো মুখে এসব কথা বলো? ধীরাজ বলে ওঠে, আপনারা নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। আমার মনে হয় ধৃতির জীবনের সিদ্ধান্ত ওর উপরই ছেড়ে দেওয়া উচিত। একবার আমি ওকে নিজের পছন্দের যাক, সেসব কথা অতীতের ভুলের পুনরাবৃত্তি আমি আর করতে চাই না। এই জন্য আমি চাই এবার ধৃতির সিদ্ধান্ত নিক ওর জীবনে কী বেছে নেবে। যদি ও আকাশকে বিয়ে করতে চাই তাহলে আমি ওর এই সিদ্ধান্ত সাপোর্ট করব। আবার যদি ও আরশাদের জীবনে ফিরতে চাই সেক্ষেত্রেও আমার বাধা নেই। আরশাদ বলে ওঠে, আমি জানি ধৃতি আমাকেই চাইবে, কারণ ও আমায় ভালোবাসে। হয়তো কিছু কারণে ও আমার উপর রাগ করে আছে, কিন্তু দিন শেষে ও আমাকেই বেছে নেবে। আলমগীর পাটোয়ারি বলেন, এতটা আত্মবিশ্বাসী হবার কিছু নেই। আমি এই কয়দিনে বৃত্তিকে যতটা চিনেছি তাতে বৃত্তি আর যাই করুক আরশাদকে বেছে নেওয়ার মতো ভুল করবে না, এই ব্যাপারে আমি শতভাগ নিশ্চিত। এর মধ্যে সেখানে উপস্থিত হয় আকাশ। আকাশকে দেখেই আলমগীর পাটোয়ারি বলে ওঠেন, এই তো আকাশ দাদু ভাই চলে এসেছে, আমার অহংকার আর গর্ব। আকাশ বলে, দাদু, আমি বাবা মার সাথে কথা বললাম, তারা জানালো আমার মত থাকলে তাদের এই সম্বন্ধ নিয়ে কোনো আপত্তি নেই। বিয়ের কথাবার্তা ঠিক হলে তারা এসে ধৃতিকে দেখে যেতে চান। আলমগীর পাটোয়ারি বলেন, এই জন্য তো আমার ছেলে মেয়েদের নিয়ে আমার গর্ব হয়। ওরা নিজেদের সন্তানের সিদ্ধান্তে সব সময় পাশে থাকে। তোমার বাবা মার সিদ্ধান্তে খুশি হলাম। এখন শুধু বৃত্তি সবুজ সংকেত দিলে আমি এই নিয়ে কথা আগাবো। বলে আলমগীর পাটোয়ারি ধীরাজের দিকে তাকিয়ে বলে, তুমি বৃত্তির সাথে কথা বলো, কথা বলে শোনো ও কি চায়। ও যা চায় আমিও সেই সিদ্ধান্ত মেনে নেব, কারণ
আমি জানি বৃত্তি নিজের ভালোটা বোঝে। এরই মধ্যে সেখানে উপস্থিত হয় ধৃতি। ধৃতিকে দেখে আশাদ এগিয়ে গিয়ে বলে, এই তো ধৃতি চলে এসেছে। ধৃতি, তুমি বলো, তুমি কি চাও? ধৃতির মন মানসিকতা এমনিতেই কিছুদিন থেকে ভালো যাচ্ছে না। তারপর হঠাৎ এরকম প্রশ্ন শুনে সে বিরক্তি সুরে বলে, মানে এটা কেমন প্রশ্ন? তুমি কি এই আকাশকে বিয়ে করবে নাকি আমায়? ধৃতির এবার ভীষণ অস্বস্তি বোধ হয়। সে বলে, এটা কি ধরনের কথা? আপনারা কি শুরু করেছেন এসব? আকাশ বলে ওঠে, আপনি শান্ত হন মিস ধৃতি। আমি বুঝতে পারছি আপনার মানসিক অবস্থা বর্তমানে খুব একটা ভালো নয়, তাই আপনি একটু শান্ত থাকুন। এখন এসব ব্যাপারে আপনাকে মাথা ঘামাতে হবে না, আপনি বিশ্রাম নিন। আশাদ বলে, মোটেই না। এখন ওকে বিশ্রাম করতে বলে পরবর্তীতে ওর ব্রেইন ওয়াশ করার পরিকল্পনা করছো তোমরা, তাই না? আমি এটা মানব না। ধৃতিকে এভাবে ব্রেইন ওয়াশ করার সুযোগ আমি দেব না। ধৃতির যা বলার তা এখনই বলুক। ধৃতি, তুমি বলো, আমাকে বেছে নেবে নাকি আকাশকে? ধৃতি কিছুই বলে না। আশাদ ধৃতির হাত ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলে, কি হলো, চুপ করে আসো কেন? বলো না, কি চাও তুমি? ধৃতি চেঁচিয়ে বলে ওঠে, আমার শুধু একটু শান্তি চাই। দয়া করে আমায় একটু শান্তিতে থাকতে দিন, আর না হলে একটু মরতে দিন। এছাড়া আর কিচ্ছু চাওয়ার নেই। বলে ধৃতি নিজের রুমে চলে যায়। আকাশ পাটোয়ারি বলে, এজন্য আমি বলেছিলাম ওনাকে একটু স্পেস দিতে। তোমাদের পরিকল্পনা আমি বুঝতে পারছি। তোমরা এভাবে ধৃতিকে ব্রেইন ওয়াশ করতে চাইছো, এটাই হচ্ছে আসল কথা। আমি তা হতে দেব না। তখন থেকে এসব কি বাজে কথা বলে চলেছো তুমি আরশাদ? আমরা কেন এমন কিছু চাইবো? তোমার বুঝতে কোথাও সমস্যা হচ্ছে। আমরা সবাই ধৃতির সিদ্ধান্ত ওনার ওপরই ছেড়ে দিতে চাই, আর কিছু না। তাহলে কেন ধৃতিকে বলতে দিলে না ও কি চায়? ধৃতিকে ভাবার জন্য একটু সময় তো দাও। এত অধৈর্য হচ্ছ কেন? তোমার যদি এতই আত্মবিশ্বাস থাকে যে ধৃতি তোমাকেই বেছে নিবে, তাহলে একটু অপেক্ষা করো। আশাদ রাগী স্বরে বলে। আশাদের ক্ষোভ বাড়তে থাকে, কিন্তু এখন এছাড়া আর তার করার মতো কোনো পন্থা খুঁজে পায় না। ধৃতি নিজ কক্ষে বসেছিল। গত কিছুদিন থেকে নিজের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা ভাবনা চিন্তা করে দেখেছিল সে। আশাদের সাথে প্রথম দেখা, তার সাথে অবিশ্বাস আর চরম অপমানের মুহূর্তগুলো মনে পড়ছিল। একই সাথে আকাশের তার বিপদের মুহূর্তে পাশে থাকা, ধৃতির উপর ভরসা রাখা, এবং এই বিষয়গুলোও ছিল তার ভাবনার মাঝে। ধৃতির এমন ভাবনার মাঝেই ধীরাজ তার রুমে আসে। নিজের ভাইকে দেখে ধৃতি বলে, ভাইয়া তুমি? হ্যাঁ, তোর সাথে কিছু কথা বলতে এলাম। বলো। তোর মানসিক অবস্থাটা আমি বুঝতে পারছি, তবে তোকে এটাও বিবেচনা করে দেখতে হবে যে কোনটা তোর জন্য ভালো। আজ তোর সিদ্ধান্তের ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। মনে রাখিস, আজ তুই যে সিদ্ধান্তটা নিবি সেই সিদ্ধান্ত তোর ভবিষ্যৎ জীবন গড়ে উঠবে। তাই তাড়াহুড়া করে বা আবেগের বশে কোনো ভুল সিদ্ধান্ত নিস না। নিজের মনকে জিজ্ঞাসা কর, দেখ তোর মন কি চাই। তোমার পরামর্শের জন্য ধন্যবাদ ভাইয়া। তোমার কথা আমি অবশ্যই বিবেচনায় রাখবো। এরপর ধীরাজ উঠে চলে যায়। কিছুক্ষণ পর মালিনী পাটোয়ারি দিদিকে ফোন করে। ধৃতি ফোনটা রিসিভ করতেই তিনি বলেন, কেমন আছো ফুল? জি আলহামদুলিল্লাহ, আপনি? আমিও আলহামদুলিল্লাহ। কিছু জরুরি কথা বলার জন্য তোমায় ফোন করলাম। জি বলুন। আমার ছেলে আরশাদ, ও ভীষণ জেদি এবং একগুঁয়ে স্বভাবের। ছেলেবেলা থেকে যা চেয়েছে তা নিজের করে পেয়েছে। জন্ম থেকে ব্যর্থতা নামক শব্দ বা না পাওয়ার সাথে ও পরিচিত হয়নি। আমি জানি ও এটা মেনেও নিতে পারবে না। তোমাকেও ও খুব করে চায়। আমি এটাও জানি তোমাকে না পেলে এটা ওর জীবনের সবথেকে বড় ব্যর্থতা হবে এবং এটা ও কখনোই মানবে না। তবে তার মনে এই না যে এসব বলে আমি তোমায় আমার ছেলেকে বেছে নিতে বলবো। আমি তোমার সিদ্ধান্তকেই সম্মান জানাবো ফুল। তুমি নিজের ভালোটা বুঝে নাও। তুমি যেই সিদ্ধান্ত নিবা সেটাই আমি সমর্থন করব। যদি এতে আমার ছেলে কষ্ট পায় তবুও, কারণ আমার ছেলেকে আমি হয়তো সামলে নিতে পারবো, কিন্তু আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিয়ে তুমি যদি অহেতুক কষ্ট পাও সেটা আমার ভালো লাগবে না। এই জন্য সেটাই করব যা তোমার মন চায়। ধন্যবাদ আন্টি। আমি আমার নিজের পথ আমি নিজে বেছে নিয়েছি।
এখন আমি সেই সিদ্ধান্ত সবাইকে জানিয়ে দেব। ধৃতি ধীর পায়ে বাইরে বেরিয়ে আসে। বাইরে এসেই সে সবার উদ্দেশ্যে বলে, একটা মেয়ের জীবনে কিছু সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিতে হয়। বিয়েও ঠিক সেই রকমই একটা সিদ্ধান্ত। আমি তাড়াহুড়ো করে এমন গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিতে চাই না। আগে আমাকে আমার জীবনটা গুছিয়ে নিতে হবে। এই কয়েক মাস যাবৎ যে জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে আমি গেছি, সেই ক্ষত কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। আর সেজন্যই আমি অনুরোধ জানিয়ে বলছি, আমাকে এখন এই বিষয় নিয়ে যেন আর কোনো রকম কোনো জোরাজুরি না করা হয়। আশা করি আমার কথাটা আপনারা রাখবেন। আলমগীর পাটোয়ারি দীর্ঘশ্বাস ফেলে বলেন, তোমার সিদ্ধান্তকে আমি স্বাগতম জানাই বৃত্তি। তুমি নিজের জীবনের ব্যাপারে যা ভেবেছো তাতে ভুল নেই, তবে আমার পরামর্শ যত দ্রুত নিজের জীবনটা গুছিয়ে নিয়ে জীবনটা নতুনভাবে শুরু করতে পারবে তোমার জন্য ততটাই ভালো। আকাশও বলে, তোমার জীবন গুছিয়ে দিতে পাশে থাকতে পারি তো একজন বন্ধু হিসেবে। দিতি মৃদু হাসে। আকাশ বুঝতে পারে দিদির ইশারা ইতিবাচক। সে মনে মনে বলে, একসময় তোমার সাথে প্রেমের ধারায় ভেসে যাব, এ ব্যাপারে আমি নিশ্চিত। তবে তার আগে আমাদের সুন্দর একটা সম্পর্ক স্থাপন করতে হবে, একে অপরকে আরো বেশি চিনতে হবে, জানতে হবে। এই সময়টাই আমি চাই। এদিকে আরশাদ উদ্বিগ্নতার সাথে ধৃতিকে জিজ্ঞেস করে, আমার প্রতি তোমার কি মনোভাব ধৃতি? এই বিষয়টা দয়া করে পরিষ্কার করো। ধৃতি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, এই ব্যাপারটা আমি আরো অনেক আগেই ক্লিয়ার করেছি আরশাদ সাহেব। আপনার প্রতি আমার বিন্দুমাত্র রাগ নেই। আপনি আমার অনেক উপকারও করেছেন। আমার কঠিন সময় আমাকে সাহায্য করেছিলেন। সেসব ঋণ হয়তো আমি কখনোই শোধ করতে পারবো না। তবে কি জানেন, যখন প্রসঙ্গ একজন জীবনসঙ্গীর, তখন জীবনে একজন বিশ্বস্ত সঙ্গীর বেশি প্রয়োজন। আপনি মানুষ হিসাবে যথেষ্ট ভালো, তবে আপনার মধ্যে কিছু খারাপ গুণও আছে যা আপনাকে জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে আমার পক্ষে কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমি মানছি পৃথিবীর কোনো মানুষই পারফেক্ট নয়, সবারই কোনো না কোনো দোষ ত্রুটি রয়েছে। এমনকি আমি নিজেও সম্পূর্ণ ত্রুটিমুক্ত নই। তবে প্রত্যেকের নিজের জীবনসঙ্গীর থেকে কিছু চাওয়ার থাকে। আমারও তেমন কিছু চাওয়ার আছে। আমি বেশি কিছু না, কিন্তু চাই না শুধু এমন একজনকে চাই যিনি আমাকে পর্যাপ্ত সময় দেবেন, আমার উপর বিশ্বাস রাখবেন। আর বিশ্বাস এমন একটা জিনিস যা হারালে কখনো আর ফেরত আসে না। আপনার উপর আমি অনেক বেশি বিশ্বাস করেছিলাম আরশাদ সাহেব। যখন আপনি আমায় বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, আমি সত্যিই তখন অনেক বেশি খুশি হয়েছিলাম। আপনার সাথে নতুন জীবনের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু বিয়ের মঞ্চে আমি জানি যা ঘটেছে তাতে করে আপনাকেও সম্পূর্ণ দোষ দেওয়া যায় না। আপনার মা আপনার থেকে সত্য লুকিয়ে ঠিক করেননি, কিন্তু সেই মুহূর্তে আপনার প্রতি আমার বিশ্বাস, আশা, আকাঙ্ক্ষা সব ধূলিসাৎ হয়ে গেছে। এখন আমি আর তা চাইলেও ফেরত আনতে পারবো না। এত তিক্ত স্মৃতি নিয়ে আপনার সাথে নতুন করে আমি একটা সম্পর্ক শুরু করতে পারবো না। তাই আমি আজ একটা ব্যাপার আপনাকে পরিষ্কার করে বলে দিতে চাই, আর সেটা হলো আমার পক্ষে আপনাকে নিয়ে ভাবা আর কখনোই সম্ভব না। আমাকে ক্ষমা করবেন, কিন্তু এটাই আমার সিদ্ধান্ত। আরশাদের মনোবল একদম ভেঙে যায়। এতদিন তার মনে যেটুকু আশার সঞ্চার ঘটেছিল তা যেন মুহূর্তের মধ্যে ধসে পড়ে। আরশাদ ব্যথিত স্বরে বলে, আর একটা সুযোগও কি আমি পাবো না ধৃতি? সম্ভব নয়। আরশাদ আর কথা পারে না। ধৃতির দৃঢ় অবস্থান তাকে বুঝিয়ে দেয়, এখন সে যাই বলুক না কেন ধৃতি তার সিদ্ধান্ত থেকে সরে আসবে না। ধৃতির জীবনে তার আর কোনো জায়গা হবে না। এসব ভেবেই আরশাদ বলে ওঠে, তুমি যদি আমাকে সত্যিই আর সুযোগ দিতে না চাও, তাহলে আমিও তোমায় জোর করব না। আমি চাই তোমাকে খুশি দেখতে। সেই খুশিতে যদি আমার অংশীদারিত্ব নাও থাকে, তবুও আমি চাই তোমাকে সর্বোচ্চ খুশি দেখতে, সেই খুশিটা অন্য কারো সাথে হলেও। বলে আরশাদ তাকায় আকাশের দিকে। ধৃতি বলে ওঠে, আপনাকে ধন্যবাদ আমার সিদ্ধান্তকে সম্মান জানানোর জন্য। আরশাদ গম্ভীর স্বরে পিছনে ফিরে তাকায়। এখানে সবার সামনে নিজের চোখের জল ফেলতে চায় না সে, তাই ধীরে পায়ে আরশাদ বেরিয়ে এলো ধৃতির বাইরে থেকে। বাইরে বেরিয়ে এসে অযোধ্যায় চোখের জল বিসর্জন দিতে লাগলো। জীবনে এই প্রথম ভালোবাসার কষ্টটা অনুভব করলো আরশাদ। ছোটবেলায় পড়া দেবদাসের গল্পটার কথা মনে পড়ছে আরশাদের, তাই সে নিজেকে দেবদাসের সাথে তুলনা করছিল। তুলনা করে দেখছিল তার জীবনটাও দেবদাসের মতোই হয়ে গেছে। তবে সে ঘুরে দাঁড়াবে, একটা মেয়ের জন্য কষ্টে ডুবে থাকবে না।
প্রয়োজনে বিজনেসের কাজে আরও ডুবে যাবে, যাতে করে এই ক্ষতটা বয়ে উঠতে পারে। এই চিন্তা থেকেই সে নিজের কোম্পানির ম্যানেজারকে ফোন করে বলে, গত কয়েকদিন যে ফাইলগুলো জমে আছে সেগুলো আমার ডেস্কে সাজিয়ে রাখুন, আমি শীঘ্রই অফিসে ফিরে সেগুলো দেখছি। বলে ফোন রেখে দিয়ে সে বলে, এই শহরের বেস্ট বিজনেসম্যান আমি, এত সহজে আমার ব্যঙ্গে পড়লে চলবে না। বলে আরশাদ সামনের দিকে পা বাড়ে। সময় এগিয়ে যায় তার নিজস্ব গতিতে। এভাবে দেখতে দেখতে 3 মাস অতিবাহিত হয়েছে। এই 3 মাসে ধৃতি নিজের জীবন অনেকটা গুছিয়ে নিয়েছে, নিজের পড়াশোনা আবারও শুরু করেছে, যাতে করে জীবনে আবারও এগিয়ে যেতে পারে। ধৃতি এবং আকাশ এখন অনেক ভালো বন্ধু হয়ে উঠেছে। ধৃতি ও আকাশ একসাথে হেঁটে বেড়াচ্ছে ভার্সিটির অঙ্গনে। ধৃতি আকাশকে জিজ্ঞেস করলো, আপনার নতুন কেসের ব্যাপারে কি হলো? কেসটা তো সমাধানের পথে এগিয়ে গেছে, আমি জিতবো ইনশাল্লাহ। জীবনে কোনো কেসই আমি হারিনি। ধৃতি মৃদু হেসে বলে, ভীষণ ট্যালেন্টেড আপনি। তো আপনি নিজের জীবনের ব্যাপারে কি সিদ্ধান্ত নিলেন ধৃতি? ধৃতি স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, আমি চাই কোনো সমাজসেবামূলক সংগঠনে যুক্ত হতে, অসহায় মেয়েদের পাশে দাঁড়াতে। আমাদের সমাজে এমন অনেক মেয়ে আছে যারা প্রতিনিয়ত অত্যাচার এবং নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু প্রতিবাদ করতে ভয় পাচ্ছে, এটা ভেবে যে সমাজ কি বলবে, কি প্রভাব পড়বে। আমি এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে চাই, এইসব মেয়েদের সহায় হয়ে উঠতে চাই, ব্যাস এতটুকুই। অনেক সুন্দর ভাবনা। এই যাত্রায় আমাকে পাশে নেবেন তো? ধৃতি হেসে বলে, আপনি থাকতে চাইলে আমার আপত্তি নেই। আমি সবসময় আপনার পাশে থাকতে চাই ধৃতি। আবেগঘন কণ্ঠে বলে ওঠে আকাশ। ধৃতি তার জীবনে অনেকটা এগিয়ে গেছে। এখন তার বেশিরভাগ সময় যায় তার তৈরি নারী সংগঠনের দায়িত্ব পালন করার মধ্য দিয়ে। প্রতিদিন তার কাছে বিভিন্ন নারী তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আসে। ধৃতি মনোযোগ দিয়ে তাদের কথা শোনে এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য নিজেকে সর্বাত্মক চেষ্টা করে। ধৃতি অনেক অসহায় মেয়েকে ন্যায় বিচার পাইয়ে দিতে তাদের পাশে থাকে, আর এই ক্ষেত্রে তার সবথেকে বড় সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে আকাশ। আকাশের সাথে ধৃতির বন্ধুত্ব ইদানিং আরও বেশি গাঢ় হয়েছে, এতটা বেশি গাঢ় যে এটি বন্ধুত্বের সীমা ছাড়ি জানান দিচ্ছে অন্য কোনো সম্পর্কের আহ্বান। ধৃতি বুঝতে পারছে সে আজকাল আকাশের উপর কতটা নির্ভর হয়ে পড়েছে, আকাশের সঙ্গ সে কতটা উপভোগ করছে। আকাশের ব্যাপারে তার যেন ব্যাপারটা ভালো লাগছে। আকাশের ব্যাপারে তার যে ব্যাপারটা ভালো লাগছে তা হলো যেভাবে আকাশ সব পরিস্থিতিতে পাশে থাকে, তাকে সম্মান এবং মর্যাদা দেয়। একটা মেয়ে তো এসবই চায়। দিদির কাছে এই বিষয়গুলো ভালো লাগে, যা তাকে ভাবতে বাধ্য করে আকাশকে নিয়ে। আকাশের প্রতি তার অনুভূতি দিনকে দিন আরো বেশি গাঢ় হচ্ছে। দিদি বুঝতে পারে তার মনের অবস্থাটা। দিদির মন যে পুরোপুরি ভেসে গেছে আকাশের প্রেমের ধারায়। এখন আর সে কোনোভাবেই এটা অস্বীকার করতে পারবে না। ইদানিং দিদির মনে হয় তার জীবনটা নতুন করে শুরু করা দরকার। অতীতের কালো ছায়া সে অনেকটা কাটিয়ে উঠতে পেরেছে। এখন প্রতিদিনই নিত্য নতুন মেয়ের পাশে দাঁড়িয়ে সে অনেকটাই অনুপ্রেরণা পেয়েছে এ ব্যাপারে। তার চায় যেই দিদি এখন অনেক মেয়েকে দিনরাত পরামর্শ দিতে, অতীত ভুলে সামনের দিকে এগিয়ে যেতে। সে যদি অতীতের ভয়াবহ স্মৃতি আঁকড়ে বাঁচতে চায় তাহলে কিভাবে হবে? তাকেও তো সমাজের একটা আদর্শ সৃষ্টি করতে হবে যে এভাবে মেয়েদের ভেঙে দেওয়া যায় না। একটা মেয়ে চাইলে সমাজকে পাশ কাটিয়ে উঠে দাঁড়াতে পারে। এমন ভাবনা থেকেই ধৃতি সিদ্ধান্ত নিল এবার সে আকাশকে নিজের মনে সব কথা জানাবে। যেই ভাবা সেই কাজ। আকাশকে একটা কফি শপে ডেকে পাঠিয়েছে ধৃতি। আকাশ কোর্টের কাজ শেষ করে সারাস কফি শপে আসে, ধৃতির সাথে দেখা করে। এসেই ধৃতির উদ্দেশ্যে বলে, কি ব্যাপার ধৃতি, তুমি হঠাৎ এভাবে আমায় ডেকে পাঠালে কেন? কিছু কি হয়েছে? ধৃতি মৃদু হেসে বলে, তোমায় কিছু কথা জানানোর আছে। বলো। এটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, তবে আমি নিজের জীবনটা নতুনভাবে শুরু করতে চাই। আমি চাই অতীতের অন্ধকারকে দূরে ঠেলে সুন্দর এক ভবিষ্যতের সূচনা করতে। এই যাত্রায় কি তোমাকে পাশে পাবো? ধৃতির কথা শুনে আকাশ পুরোপুরি অবাক হয়ে তাকিয়ে থাকে। ধৃতি বলে, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। আকাশের মুখবিরট জোরে ছড়িয়ে যায় খুশির আমেজ। সে হাসি মুখে বলে, এটাকে কি তাহলে আমি প্রস্তাব বলেই ধরে নেব? ধৃতি এবার খানিকটা লজ্জা পায়। লজ্জায় তার গাল লাল হয়ে যায়।
ধৃতি চোখ নামিয়ে নেয়। আকাশ ধৃতির লজ্জাটা বুঝতে পেরে স্মিত হেসে বলে, আমি দাদু বাবা মা সবাইকে জানিয়ে দেব, তুমিও নিজের ভাই ভাবিকে জানিয়ে রেখো। খুব শীঘ্র একটা ভালো দিন দেখে আমি চাই আমাদের 4 হাত এক হোক। তোমার সাথে ভেসে যেতে চাই প্রেমের ধারায়। ধৃতি চোখ তুলে তাকায়। অনিমেষ তাকিয়ে থাকে আকাশের দিকে। আকাশের চোখে চোখ রেখে বলে, আসল কথাটা বলি। জি বলো। আমি তোমাকে ভালোবাসি আকাশ। আমিও তোমাকে ভালোবাসি ধৃতি। সবেমাত্র অফিস থেকে বাড়ি ফিরল আরশাদ। অফিস থেকে ফিরেই চেঞ্জ করে নিয়ে ক্লান্ত শরীরে বিছানায় এলিয়ে দিল। দীর্ঘ 6 মাস কেটে গেছে তার জীবনে। এই 6 মাসে আরশাদের জীবনে অনেক পরিবর্তন এসেছে। আগের চেয়েও আরও বেশি গম্ভীর হয়ে গেছে সে। কাজের মধ্যে আরও অনেক বেশি ডুবে গেছে। গোপ্তারি অনেক বড় হয়ে গেছে তার, কিন্তু এগুলো কাটার সময় নেই তার কাছে। কাজে কর্মে নিজেকে এতটাই ব্যস্ত রেখেছে সে। মালিনী পাটোয়ারি আরশাদের সাথে দেখা করার জন্য তার রুমে আসে। আরশাদকে এভাবে দেখে একটা দীর্ঘশ্বাস ফেলেন। আরশাদের রুমে প্রবেশ করে বলেন, এভাবে আর কত আরশাদ, নিজেকে এত কষ্ট কেন দিচ্ছ তুমি? আরশাদ গম্ভীর স্বরে বলে ওঠে, কষ্ট মানে? দেখো আমি তোমার মা, তাই আমার সামনে এসব অভিনয় করে কোনো লাভ হবে না। তুমি যতই নিজের মনের কষ্ট লুকানোর বৃথা চেষ্টা করো, কিন্তু সেসব কোনো কাজে দেবে না। আরশাদ দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমার বুঝতে কোথাও ভুল হচ্ছে। আমি মোটেই কষ্টে নেই। নেই বলছো? না, নেই। মালিনী পাটোয়ারি একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, আগামী সপ্তাহে আকাশ ও ধৃতির বিয়ে। আরশাদের গম্ভীর মুখে হঠাৎ করে শোকের ছায়া নেমে এলো। আরশাদ সেই শোক লুকানোর জন্য গম্ভীর স্বরে বলে, ভালোই তো, ওদের আগামীর জীবন সুখের হোক। আব্বু আজ আমায় ফোন করেছিল। গতকাল আব্বু আর ভাইয়া গিয়ে ধৃতির বাসায় গিয়ে বিয়ের কথা ফাইনাল করে এসেছে। দ্বিতীয় আকাশ দুজনেই এই বিয়েতে রাজি। আর আরশাদ বিরক্তির স্বরে বলে, তুমি আমাকে এসব বলছো কেন আম্মু? আমি কি শুনতে চেয়েছি? এতটা রেগে যাচ্ছ, অথচ এর পরেও বলবে তোমার কোনো কষ্ট নেই? না, নেই আমার কোনো কষ্ট। আমার জীবনে কোনো কষ্ট নেই। আমার এসব ফালতু বিষয়ে বাবার কোনো সময় নেই। আমার বিজনেসের জন্য অনেক ডিল করতে হচ্ছে। বিজনেসের শীর্ষে নিয়ে যাওয়ার জন্য দিনরাত পরিশ্রম করতে হচ্ছে। আমার এখন মূল টার্গেট আমার কোম্পানিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, বুঝলে? এত কিছু হয়ে গেল, তবুও তুমি নিজের ইগো থেকে বেরিয়ে আসলে না। এই ইগোর জন্যই তোমার সব হারাতে হলো। কিছু হারাইনি আমি। আল্লাহ আমাকে যা দিয়েছে আমি তা নিয়েই সন্তুষ্ট। হয়তো ধৃতি আমার জন্য কখনো তৈরি হয়নি, তাই আমি ওকে পাইনি। এটা মুখে হয়তো বলছো, কিন্তু মন থেকে কি মানতে পারছো? না মানতে পারলেও কি আর করার আছে? আমি ধৃতির সিদ্ধান্তকে সম্মান জানাই। আমি চাই ও সুখী হোক। ব্যাস, এ বিষয়ে আর কোনো কথা বলতে চাই না। বলে আরশাদ ওয়াশরুমে প্রবেশ করে। মালিনী পাটোয়ারি ঠায় দাঁড়িয়ে থাকেন। আরশাদ ওয়াশরুমে ঢুকে শাওয়ার চালিয়ে নিজের কষ্টগুলো বিসর্জন দিতে থাকে শাওয়ারের পানিতে। যে চোখের পানি কেউ কাউকে দেখাতে পারে না, সেই অশ্রুর সাক্ষী হয় এই 4 দেওয়াল। যেখানে তার ভেসে যাওয়ার কথা ছিল কারোর প্রেমের ধারায়, সেখানে আজ ভেসে যাচ্ছে অশ্রু ধারায়। আকাশ ও ধৃতি বসে আছে বিয়ের আসরে। আজ তাদের দুটি জীবন একত্রে মিলে যাবার কথা। ধৃতি খুব সুন্দর একটি লাল শাড়ি পরেছে, আকাশি পরনে সাদা কারুকাজ করা পাঞ্জাবি। ইতিমধ্যেই কাজী সাহেব এসে বিয়ের সকল কার্যক্রম শুরু করেন। কবুল বলতে বলা হলে ধৃতি কবুল বলে দেয়, আকাশও কবুল বলে দেয়। এভাবেই ইসলামী রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। তাদের বিয়ে সমাপ্ত হতে এক একে সবাই নব দম্পতির জন্য দোয়া করতে থাকে। এরই মধ্যে ধীর পায়ে এগিয়ে আসেন মালিনী পাটোয়ারি। তার পিছু পিছু আসে আরশাদও। আরশাদ এগিয়ে এসে আকাশকে শুভেচ্ছা বার্তা জানিয়ে বলে, তোমার বিবাহিত জীবন সুখের হোক ভাই, এই দোয়া করি। আকাশও হাসি মুখে কথা বলে। আরশাদ আকাশের সাথে কথা বলতে বলতে আর চোখে ধৃতিকে দেখে নেয়। এ নারী এখন তার জন্য নিষিদ্ধ, তবু যে ব্যহে এমন মানতে চায় না। আরশাদ নিজের মনে কষ্ট আর বেশিক্ষণ লুকিয়ে রাখতে পারে না। বিয়ে বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসে চিৎকার করে আর্তনাদ করতে থাকে। জীবনে কিছু ভুলের পরিণাম এমনই হয় যা আমাদের সারা জীবন ভোগায়। অন্যদিকে নব দম্পতি আকাশ ও দিতি ভেসে যাচ্ছে প্রেমের ধারায়।
তাদের নতুন জীবন শুরু হলো এক নতুন আশার সাথে। প্রেমের এই উপাখ্যান এখানে শেষ হলো। প্রেমের ধারায় ভেসে যাওয়ার শুরু এখান থেকেই।